আমার অত্যন্ত সৌভাগ্য এই মঞ্চে যারা উপবিষ্ট তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আর আমি দেখে দেখেই পড়বো, তাহলে একটু সময়টাও সংক্ষিপ্ত হবে। কেবল একবার মাত্র দেখে একটা চলচ্চিত্র বিষয়ে ক্রিটিক্যাল মন্তব্য করা হয়তো উচিত নয়, সম্ভব নয়। সেই খামতিটুকু স্বীকার করে কেবল প্রথম প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আমি কয়েকটা এলোমেলো চিন্তা আজ আপনাদের সামনে পেশ করছি। পুতুল নাচের ইতিকথা উপন্যাস যেখানে শুরু, সেখানে একটা আশ্চর্য মৃত্যু পরবর্তী নৈশব্দ আছে। আর ওরা আছে, না মানুষ, সেই যারা মানুষের মৃত্যু টের পায়। মৃত্যু তো জীবনের প্রান্ত অথবা প্রান্তের ওপারের শরীর দাগ। গ্রাম জীবনের ভূগোলেও এই কালিক প্রান্তের যেন একটা স্থানিক রূপ আছে। সাধারণত বসতির কিনারায়, জলাভূমির প্রান্তে মানুষের জীবনের শেষ শরীরচিহ্ন পুড়ে গুটিয়ে আসে। ঠিক এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সূচনা। যদিও এ যেন ঠিক মানুষের বেছে নেওয়া বাহির নয়, মানুষের নিয়ম নয়, জৈবিক, কিন্তু অন্য কোনো নিয়মের নির্জন আঙুল সেখানে ঢুকে এসে আখ্যানকে কেমন যেন সূচনাতেই ত্রস্ত শঙ্কিত করেছে। অবশ্য উপন্যাসের শুরুর বাক্যেই রীতিমতো নামধারী একটা মানুষের উল্লেখ প্রথমে ততটা শঙ্কা জাগায় না। উদ্ধৃত করছি, খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুঁড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। মানুষের লেখা আখ্যানে একটা ব্যক্তির পরিচয়, তার প্রপার নেম, উপাধি, যেখানে উক্ত সমাজে তার জাতি নির্দিষ্ট স্থান, এর এমন কি। আবার পরের বাক্যেই যখন মানুষেরও ওপরের কোনো সত্তা, যেন সরাসরি ওই নামধারী ব্যক্তির প্রতি কোনো এক দেবতার বার্তার খবর আসে, আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন, তখন যেন একটা বন্ধনী গুটিয়ে আসে। মানুষ আর দেবতার মাঝে আর কেউ থাকে না, কিন্তু তারপরই কেটে যায় তাল। আমরা বুঝতে পারি দেবতার কটাক্ষ এখানে কেবল একটা সাহিত্যিক রূপক মাত্র। তখনই আধুনিক উপন্যাসের জগতে আমরা প্রবেশ করি। যখন হারুর কাঁচা পাকা চুল আর বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসে পুড়ে যায়, তখন আমরা জানতে পারি সে কিন্তু কিছুই টের পাইল না। কারণ শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে হারুরও 51 বছরের আত্মমমতায় গড়িয়া তোলা জগৎটি চোখের পলকে লুপ্ত হইয়াছে। আকাশের দেবতার কটাক্ষে, অর্থাৎ বাজ পড়ে ঝলসে যাওয়া হারু ঘোষের শরীর তখন তরুবৎ, তার পায়ের ফাঁকে তখন সাপ, গাছ থেকে নেমে আসা একটা কাঠবিড়ালি তখন তাকে আর ভয় পায় না। অর্থাৎ এই মৃত্যুর একাকিত্ব যেন কেবল মানবের। কেন? কারণ তারই, কেবল মানবেরই তো মৃত্যুতে সব শেষ হয়ে যায় না। ভাবটা এমন যেন তার নশ্বর দেহ মাংস কারু ভক্ষ হতে পারে না, সেই দেহ পচে গলে মিশে যেতে পারে না প্রকৃতিতে। তার বুঝি আরো কোনো উদ্বৃত্ত পবিত্রতা থাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে সেই অনন্য প্রথম পরিচ্ছেদে মৃত শালিকটিকে মুখে করে যে শেয়ালটি একবার কেবল এই মানব দেহটির দিকে আলগোছে তাকিয়ে আবার খালের জল ছপছপিয়ে এগিয়ে যায়, তার নিকট অবশ্যই দেহ উপাদেয় ও পচনশীল। হয়তো পচে আরেকটু স্বাদু হলে আরো অধিক ভক্ষ, তাই মাংসের পিণ্ডটির দিকে একবার কেবল সতর্ক দৃষ্টিপাত করে সে আবার এগিয়ে যায়। সুমন মুখোপাধ্যায় পরিচালিত একই নামের চলচ্চিত্রটিও ঠিক এই ক্ষণেই শুরু হয়। শশী ডাক্তার হারুর নামে কোনো মানবকে তার সত্য সময়ে পৌঁছে দিতে চায়। ক্ষুধার্ত শেয়ালের থেকে টেনে নিয়ে যায় তার মায়ার জগৎ, গাউদিয়া গ্রামে তার পরিবারের নিকট। পরে দেখব এই পরিবারের সঙ্গেই শশীর আশ্চর্য দেওয়া নেওয়ার জগৎ, তার প্রতি অনুরক্ত মতি বা তাকে আকৃষ্ট করা প্রবল উপস্থিতির নারী কুসুম, যথাক্রমে হারুর মেয়ে ও ছেলে পরাণের স্ত্রী, এক অর্থে শশীর বন্ধু পত্নী। সুমনের ছবিতে কিন্তু উপন্যাসের সূচনায় ঘন হয়ে আসা ওই না মানুষের নৈশব্দ নেই, কিন্তু যা নেই তা দিয়ে আমরা একটা আইনত স্বাবলম্বী পাঠ্যকে বিচার করতে রাজি নই। আমরা বরং দেখাবো কি আছে। তারও আগে অবশ্য এই প্রসঙ্গে একটা টানাপোড়েনের কথা উঠছে। একটি বিশেষ নামধারী চলচ্চিত্র, এখানে সুমন পরিচালিত পুতুল নাচের ইতিকথা, অবশ্যই আইনত ডিজুরে একটি স্বাবলম্বী এন্টিটি, তাকে তার নিজস্ব পাঠ্যের সীমানার মধ্যেই বিচার করতে হবে। কিন্তু আবার কার্যত ডিফ্যাক্টো সে তো নানা অনুষঙ্গে, অপরাপর নানা পাঠ্যের সঙ্গে, সে প্রকরণের বিচারে ফিল্ম হোক বা সাহিত্য, এমনকি সামাজিক পাঠ্য, গ্রাম আর শহরের চলাচলের আর্কাইভ, ইতিহাস, ইতিবৃত্ত ইত্যাদির সঙ্গে ওতপ্রোত। বিশেষত ওই একই নামের উপন্যাসটির প্রতি তার নারীর টান তো অগ্রাহ্য করা যায় না। জটিলতার জট আরো পাকায় যখন ভাবি সুমনের পাঠ্যটি কিন্তু আইনত মানিকের উপন্যাসটিরই প্রত্যয়িত চলচ্চিত্র রূপ, অর্থাৎ ওই মূল পাঠ্যের সত্ত্বাধিকারী। এই দ্বিতীয় অর্থে আইনের দাবিতে একটা বিনিময়ের প্রসঙ্গ চলে আসে, যার মোকাবিলা বিশেষত চলচ্চিত্র নামক মাধ্যমটিকে যেন বাধ্যতই করতে হয়। আর কোনো মাধ্যমেই ব্যবহার মূল্য অর্থাৎ ইউজ ভ্যালু এবং বিনিময় মূল্য বা এক্সচেঞ্জ ভ্যালুর এমন নগ্ন তথা লগ্ন আদান প্রদান নেই।
কথাটা কিন্তু আদৌ সমালোচনামূলক নয়, একটা অন্তহীন তর্কের ইঙ্গিতবাহী, সমসাময়িক বিষয়ে অনেক অনুপুঙ্খ স্বস্তি বা অস্বস্তির উন্মোচনের বিষয়। এই ব্যাপারটা যেন চলচ্চিত্র নামক মাধ্যমটির পরিচয়ে একটা অবিমিশ্র নির্মকের দীর্ঘ আর বঙ্কিম আড়াল তৈরি করেছে। তবে আমি কেবল এই টানাপোড়েনের কথা উল্লেখ করেই ক্ষান্ত হব এবং অতঃপর দেখাবো সুমনের ছবি পুতুল নাচের ইতিকথা ঠিক কিভাবে মানিকের উপন্যাসটির দোসর হিসেবে নিজেকে পড়ছে। আগেই বলেছি, সুমনের ছবিতে উপন্যাসের সূচনায় ঘন হয়ে আসা ওই না মানুষের নৈশব্দ যা উপন্যাসের সূচনায় ছিল তা আপাত দৃষ্টিতে নেই, কিন্তু তার স্থানে একটা বিশেষ কল আছে যা সিনেমার নিজস্ব। সেটা কি? সুমনের ছবিতে দেখি মৃত মানবের ওই সঘন একাকিত্ব যেন শশীকেই একটা অন্ধকারের মতো ভেতর থেকে ক্রমে সংক্রমিত করে। আর তাই উপন্যাসের প্রথম দৃশ্যের ওই সতর্ক শেয়াল সুমনের চলচ্চিত্র পাঠ্যে ফিরে ফিরে আসে শশীর অন্তরের একটা প্রক্ষেপের মতো, যেন তার ভিতরের একটা ব্যক্তিগত অপরের অনুবাদ অসম্ভব ছবি প্রজেক্টেড হচ্ছে বাইরে। এখানেই উপন্যাস আর ফিল্মের এক অপরূপ এবং তর্ক তোলা ইন্টারটেক্সচুয়ালিটি, পাঠ্য আলাপ ও সম্পৃক্তি। যদি উপন্যাসের অস্তিত্ব উল টেক্সট হিসেবে মেনে নিই, তাহলে এখানে যেন চলচ্চিত্রের পক্ষ থেকে একটা মন্তব্য করা হচ্ছে, অথবা একটা পাঠ পেশ করা হলো, পাঠ করলেন সুমন, আর তাঁর ইঙ্গিতে নিজের নিজের পাঠ করলেন চিত্রগ্রাহক, সুরকার, অন্যান্য কলাকুশলী ও অভিনেতারা। এখানে অবশ্য একটা কথা আছে, যত পাঠক ঠিক ততগুলি পাঠ তথা পাঠ্য, অতএব প্রত্যেক পাঠকের একটা করে নিজস্ব ও স্বতন্ত্র পুতুল নাচের ইতিকথা আছে। স্ট্যানলি ফিশ অনুসারী এই প্রস্তাবটা এখন যেন একটু জোলো হয়ে এসেছে। বরং বলি, গত 90 বছরে প্রায় প্রত্যেক প্রজন্মের বাঙালির মনে পুতুল নাচের ইতিকথার একটা চলচ্চিত্র রূপ আছে। আমরা অনেকেই মনে মনে ভেবেছি, গল্পটি থেকে ফিল্ম বানালে কেমন করে চিত্রনাট্য লিখবো, কোথায় জুড়বো, কোথায় কাটবো, কেমন হবে স্টোরি বোর্ড। কিন্তু শেষমেশ ফিল্মটি যেহেতু বানালেন সুমন, তাই আমরা হঠাৎ করে আজ চমকিত হয়ে উঠে বসেছি। তিনি যে আজ অনেকের ঈর্ষার পাত্র, সে আর আশ্চর্য কি? অথচ এভাবে দেখলেও তো হয়। সুমন ছবিটা বানিয়ে যেন আমাদের সুযোগ করে দিলেন আমাদের নিজের মনের ছবিগুলো স্টোরি বোর্ডের কল্পিত ফ্রেমগুলোর একটা মাপজোক করার। আর তাই আমি বলবো, প্রকৃত প্রস্তাবে সুমন মুখোপাধ্যায় আমাদের অশেষ ধন্যবাদের যোগ্য। আবার একই সঙ্গে আমাদের মনে প্রশ্ন আসে, যেন ক্ষণে ক্ষণে ফিল্মের স্বার্থে নানা সিদ্ধান্ত নিয়ে কোথায় রাখবেন, কোথায় কাটবেন। যেমন ফিল্মে বাদ গেছে কলকাতা পর্ব গোটাটাই, কুমুদ, মতি আর জয়া বনবিহারীর আখ্যান। এমন সিদ্ধান্ত তো নিতেই হবে, নতুবা সময়ের খাপে ফিল্ম খাপ খাবে কি করে? পরিচালক সুমন কি ক্রমে নিজের ভেতরের শশীকে, সিদ্ধান্তহীনতায় ভোগা শশীকে একটু একটু করে পেছনে ফেলে এগিয়ে যান? হয়তো একে আমরা বলতে পারি শিল্পীর, বিশেষত আখ্যানকারের, এখানে পরিচালকের নিজের প্রতি করা নিজেরই এক রকমের নেসেসারি ভায়োলেন্স। আমি একে বলবো শিল্পীর সিদ্ধান্তের বেদনা। এবং সেই শেয়াল, যদিও বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত রিভিউতে দেখলাম প্রাণীটি নেকড়ে বলে শনাক্ত হয়েছে, এবং যদিও অ্যানাটমি বা ফিজিওলজি সংক্রান্ত তর্কে আমার কোনো অধিকার বা আগ্রহ নেই, আমার মতে মানিকের উপন্যাসে সাকুল্যে 2-3 বার উল্লিখিত গাউদিয়ার প্রান্তবাসী ওই শ্রীগালটির মাফিকই শশী ডাক্তারের চরিত্রের ক্ষুদ্রতা, তার অন্তরের অন্ধকার। কেন এ কথা বলছি? আমাদের মনে রাখতে হচ্ছে যে মানিক জানিয়েছেন, সুমনও দেখাতে কার্পণ্য করেননি, শশী আদৌ আদর্শ চরিত্র কিন্তু নয়। তার মনের অর্ধেক জুড়ে আছে স্বার্থসন্ধানী লোলুপ সুৎখোর পিতা গোপাল, আর বাকি অর্ধেকের কিছুটা সংস্কার করেছে, মানিকের ভাষায় তার মনের বন্ধ দরজা জানলাগুলো খুলে আলো বাতাসের সংস্থান করেছে বোহেমিয়ান সহপাঠী কুমুদ। সে জাতপাতে বিশ্বাসী, আবার বিজ্ঞানেও। এই যে নায়কের মনে ক্ষুদ্রতার পিছু টান, যা 19 শতকের নভেলের একটা বৈশিষ্ট্য, আমাদের হয়তো মনে পড়বে গিয়র্গ লুকাচ লিখেছেন আধুনিক পর্বে পাশ্চাত্য নভেলের নায়ক ভ্রষ্ট, ঠিক যেমন দিশেহারা এই ভ্রষ্ট জগতে তার সত্যের সন্ধান, তা কিন্তু সুমনও দেখিয়েছেন। সে জাতপাতে বিশ্বাসী, আবার বিজ্ঞানেও। এই যে নায়কের মনে ক্ষুদ্রতার পিছু টান, যা 19 শতকের নভেলের একটা বৈশিষ্ট্য, আমাদের হয়তো মনে পড়বে গিয়র্গ লুকাচ দেখিয়েছেন আধুনিক পর্বে পাশ্চাত্য নভেলের নায়ক ভ্রষ্ট, ঠিক যেমন দিশাহারা এই ভ্রষ্ট জগতে তার সত্যের সন্ধান, তা কিন্তু সুমনও দেখিয়েছেন। তাই অন্তত আমার পাঠে সুমনের দেখানো শেয়ালের আনাগোনা অর্থবহ। সে ক্ষুদ্রতা দোষে দোষী, সে কানিং, কিন্তু সে দেখে, সে প্রশ্নাতুর, আর তাই সেই প্রশ্ন করার সময় কিন্তু সে পবিত্র। মনে রাখতে হবে, আধুনিক উপন্যাসের লক্ষণে আক্রান্ত নায়কের একমাত্র পবিত্রতা তার এই প্রশ্ন করার সাহস, মন, ক্ষমতা। সে দ্বিধা করে, কিন্তু তার দ্বিধা আখ্যানের জন্ম দিতে পারে। সে আদর্শ পুরুষ, রোমান্টিক একাকী নেকড়ে নয়, সে একটা দ্বিধাগ্রস্ত ক্ষুদ্রমনা
প্রশ্নাতুর শিয়াল। শশী কেন সূর্য সাধক যাদবের ইচ্ছা মৃত্যুর রহস্য ফাঁস করে দেয় না? মতির প্রতি তার ভাবের ঘরে চুরি করা যৌন আকর্ষণ, কুমুদের প্রতি তার ঈর্ষা, পিতার থেকে পাওয়া অর্থলোভ ইত্যাদির মতো এটাও কি তার একটা ক্ষুদ্রতার উদাহরণ নয়? যখন বাজিতপুরে উকিল বাড়ি গিয়ে সে যাদবের মহিমা সিদ্ধ পুরুষ রূপে শনাক্ত করে, তখন তো সে আসলে যাদবের সম্পত্তির অধিকার নিতেই সেখানে গিয়েছিল। আর তাই আখ্যানে জেগে থাকা ওই অমোঘ প্রশ্ন, শরীর শরীর তোমার মন নাই কুসুম, পাঠকের কানে বাজে শশীর নিজের ব্যর্থতার প্রতিধ্বনির মতো। এখানে পরিচালক সুমন শিল্পীর সেই সিদ্ধান্ত নেওয়ার বেদনার মধ্যে দিয়ে গেছেন, এবং তার সিদ্ধান্ত কথাটা ভয়েস ওভারে বলবে শশী অর্থাৎ আবির চট্টোপাধ্যায়। এই ভাবনার সপক্ষে যুক্তি আছে বটে, কারণ উপন্যাসের কিছুটা অংশ মানে কলকাতার অংশ যেটা সিনেমায় আসেনি বাদে পুরোটাই কিন্তু বলা হয়েছে শশীকে যাকে বলে ন্যারেটিভের ফোকালাইজার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ তার ঠিক জবানিতে না হলেও তার অন্তর্গত ভাবনা প্রবাহের দ্বারা পুঞ্জীভূত করে আখ্যানটি ব্যক্ত করা হয়েছে। আমার সর্বদাই অবশ্য মনে হয়েছে এই বিশেষ উক্তিটি নারী ব্যাপারে বাঙালি পুরুষ লেখকের অসহায় প্রশ্ন, যা তার নিজের দিকেই নিজের আঙুল ধরিয়ে দেয়। ঠিক এই অর্থেই কিন্তু বলেছি শশীর হাল যেন 19 শতকি পাশ্চাত্য নভেলের নায়কের মতো। আগেই উল্লেখ করেছি লুকাচ যেরকম দেখিয়েছিলেন, নায়ক প্রবরের লক্ষ্যটি শুভ ও পবিত্র, কিন্তু বেচারির জগৎটা পতিত, এবং সামনের পথ তথা পন্থা সকল তথৈবচ অর্থাৎ পতিত, যেন ডন কিহতি স্বরূপ। উপন্যাসের একেবারে সূচনায় কেমন করে ব্যক্তি নামধারী মানব আর দেবতার মধ্যে একটা বন্ধনী রুদ্ধ করার ব্যর্থ চেষ্টা হয় তাও আমরা দেখেছি। সেক্ষেত্রে প্রায় সঙ্গে সঙ্গেই সেই মুঠি খুলে যায় না মানুষের উপমায়। তাদের জীবনের নাড়াচাড়ায় আমরা শশীর অন্তর্গত অন্ধকারের সন্ধান পাই। এই শশী সমাজবদ্ধ জীব, তার জীবনের লিখন মামুলি মানুষই লিখন মাত্র, তা দেবতার লিখন নয়, তা মনুষ্যতর জীবেরও লিখন নয়। যা সে লিখছে তার নিজের অবচেতনার অন্ধকারে মশিলিপ্ত আবছায়ায়। আমি বলেছি শশীর মধ্যে অন্ধকার আছে, এই কথাটা উপন্যাসের মতো সুমনের ছবিতেও এসেছে। আর তাই আমার মতে ছবির সেই দৃশ্যগুলি সব থেকে আমাদের নাড়া দেয় যাদের তৈরি করা শটগুলি কম আলোয় গ্রহণ করা। এখানে শশীকে আমাদের রোমান্টিক মনে হয় না, নিজের ভেতরের ক্ষুদ্রতার একটা হাঁ করা আধারে সে তলিয়ে যাচ্ছে এমন মনে হয়। সুমনের এই অনুবাদ যদি আমি ঠিক পড়ে থাকি যথাযথ কেবল নয়, উপন্যাসের আশ্রয় থেকে বাইরে বেরিয়েও সে নিজের জোরে পতিত নায়কের তর্কটিকে এগিয়ে নিয়ে যায়। এই ভূমিকায় অভিনেতা আবিরও ওই মুহূর্তগুলিতেই সব থেকে স্বচ্ছন্দ বলে আমার বিশ্বাস, এবং এই সকল দৃশ্য অনবদ্য সিনেমাটোগ্রাফার সাহেব ভট্টাচার্য। শশী এই সাধারণ নামের সঙ্গে মিলিয়ে, প্রপার নেম না, সাধারণ নামের সঙ্গে মিলিয়ে ফ্রেমে বারবার ধরা দেয় চাঁদ অথবা তার মৃদু আলোর প্রায় গুটিয়ে আসা ছায়ারা। আমার কেমন যেন মনে হয়েছে এসব দৃশ্যে ক্যামেরা আরো কাছে যেতে পারত দ্বিধাগ্রস্ত শশীর। আবার এইসব স্থানেই খুব পরিমিত আবহ সঙ্গীতের অনুপম ব্যবহার নাড়া দেয়। শায়কের তোলা ওফেলিয়া সদৃশ জয়া আহসানের জলে কিঞ্চিত নিমজ্জিত কিন্তু বিম্ববৎ অপার্থিব একটি রূপ আমাদের বিশেষভাবে মুগ্ধ করেছে। সেখানে দেশি ঘরানার স্থিমিত রঙের ব্যবহারের সঙ্গে সঙ্গেই অনেকের নিশ্চয়ই মনে পড়েছে ওফেলিয়া নামে 19 শতকের একটি সুবিখ্যাত তৈলচিত্রের কথা, যা ঘুরে ফিরে অনেক চলচ্চিত্রে ইতিমধ্যে উদ্ধৃত। আসলে জয়া আহসান এই ফিল্মের স্পন্দিত হৃদয়। তার কুসুম যেমন নারী রহস্যময়ী জাতীয় পুরুষের স্থূল বোকামোর উজানে, তেমনি আবার আপন শরীর মন সম্পৃক্তির অশেষ অর্থে ভাস্বর। কুসুম রহস্যময়ী নয়, গোপনীয় নয়, তার মানিকের ভাষায় ভয়ানক উপসী ভালোবাসা একদা কিন্তু শুকিয়েও আসে। এবার শেষের কথা। চলচ্চিত্রের শেষের দিকে একটি যুদ্ধ বিমানের ভেঙে পড়ার দৃশ্য আছে। শশী রাতে সাইকেল করে বোধ করি তার হাসপাতাল থেকে ফেরার পথে এই দৃশ্যটি দেখে থমকে দাঁড়ায়। এমন সময় ঠিক তার পাশ দিয়েই বিমানের চালক, নিশ্চয়ই জাপান দেশীয়, ছুটে চলে যায়। এই দৃশ্যটি অবতারণা করার জন্য সুমন উপন্যাসের ঘটনা প্রায় 7-8 বছর এগিয়ে এনেছেন, কিন্তু সেটা আসল কথা নয়। আমার এই বিষয়ে একটি অন্য তর্ক আছে, সেইটা পেশ করেই শেষ করব। আমি আগে অন্যত্র লিখেছি, নাট্য পরিচালক সুমন মুখোপাধ্যায়ের যে ব্যাপারটা আমার সব থেকে ভালো লাগে যেটা তার নিজস্ব স্বাক্ষরের মতো, সেইটা হলো মঞ্চকে আপন অন্তর অর্থাৎ ভেতর থেকে বাহির করে আপনারই অন্তরে অর্থাৎ ভেদে বা ডিফারেন্সে দাঁড় করানোর ক্ষমতা। নাট্যের ফর্মটা যেন এতে ত্রস্ত ব্যস্ত হয়ে ওঠে, আর এই অন্তরের খেলায় যে খাপছাড়া নাট্যদেহের উৎপাদন হয় সেই সান্ধ্য পরিসরেই থাকে যত মধ্যবর্তিনী দেহের ভূতের, যাকে বলা চলে মিডিয়াল স্পেসের রহস্য। আলোচ্য চলচ্চিত্রের শশীর অন্তরের অন্ধকারের ওই না মানুষ শেয়াল রূপও কিন্তু তেমন একটা অন্তর বাহিরের টানা পড়েন
অন্তরের বাহিরে প্রক্ষেপণ, আবার তাকে টেনে উপস্থিত স্থানকালে ফিরিয়ে আনার একটা ইকোনমি আমাদের সামনে প্রকাশ করে। এই যে প্রজেকশন, এই ইকোনমি, এটাই সুমনের ক্রাফটের আসল জোরের জায়গা। এবং এই অন্তর ও অন্তর, ভেতর এবং বাহির, অর্থাৎ এই দুই অর্থে অন্তরকে গুলিয়ে দেওয়ার যে আর্টিফ্যাক্ট বা কল, সেটি সাধারণত সুমন রাখেন পাঠের একেবারে অন্তে। আমাদের অনেকের মনে পড়বে মেফিস্টো প্রযোজনার অন্তে এমন একটি আক্ষরিক অর্থেই প্রজেকশন ছিল। অবশ্য ইদানিং যে প্রযোজনায় এমন একটি কল নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে তা হলো সুমনের নির্দেশনায় টিনের তলোয়ার। এই নাট্যের শেষের দিকে দর্শক হঠাৎ লক্ষ্য করে বাংলা নাটকের প্রতিবাদের বিবিধ স্মৃতিদেহ যেন একের পর এক অসহ্য গতিতে নেচে হেসে চেঁচিয়ে রঙ্গ করে অধিকার করেছিল মঞ্চ। নাট্য ইতিহাসের জ্যান্ত দেহখণ্ড ছিল তারা, কেবল মৃত উদ্ধৃতি মাত্র নয়। একটি বিশেষ নাটকের বদ্ধ ঐতিহাসিকতারই সুতো টেনে খুলে নৃত্য শুরু করেছিল যেন তারা। টিনের তলোয়ারে তখন মিশে গিয়েছিল মেরি বাবার ঘোষণা। মঞ্চের বুক চিরে দর্শকের দিকে তর্জনী তুলেছিল অন্যান্য নানা উচ্চারণ। এ যেন কিছুটা বৃষ্টীয় ছন্দ। এক কথায় শেষের ওই অ্যানাক্রনি, আমি প্রস্তাব করছি, সুমনের নিজস্ব ভাষার একটা বিশেষ জোরের জায়গা। এখন প্রশ্ন হলো, তাহলে পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রের শেষে এমন একটা প্রান্তের বিস্ফার আমরা দেখতে পেলাম না কেন? কিন্তু আছে তো, ওই যে ভেঙে পড়া বিমানযান। আমরা জানি এটাই সুমনের স্বাক্ষর, এই অংশটি তাকে রাখতেই হতো। শিল্পীর মুদ্রাদোষেই যেন এই অন্তের একটা প্রক্ষেপ, একটা লেজের ঝাপটার মতোই যেন আকাশ থেকে আচম্বিতে নেমে আসা অগ্নির একটা বিজাতীয় বলয়, একটা এলিয়েন অবজেক্ট, যা গাউদিয়ার কিছু নয়, সুমনকে দেখাতেই হতো বলে আমাদের বিশ্বাস। সেটাই তার স্বভাব। অথচ এই প্রক্ষেপে পাঠ্যের প্রান্তের কোনো ফেটে বা ফেরে যাওয়া কিন্তু আমরা দেখলাম না। চলচ্চিত্র মঞ্চ নয়, এমন যুক্তির আশ্রয়ে কিন্তু আমরা এখানে আশ্বস্ত হচ্ছি না। কারণ তিনি কি দেখাতে পারতেন অথবা কি দেখাননি, সেই সব অযৌক্তিক তর্ক হবে আমাদের অনধিকার চর্চা। তবু এটুকু তো আমরা বলতেই পারি, সুমন এখানে যেন তার নিজের জোরের জায়গায় পৌঁছেও একটা আশ্চর্য মুহূর্তের আবাহন করেও অতঃপর স্রেফ সেটার একটা ঐতিহাসিক রেফারেন্স দিয়ে বা কনস্ট্যাটিভ সত্য হিসেবে তার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হলেন। পারফরমেটিভ কল্পনার দিকে তাকে ঠেলে দিলেন না। এ তো স্বীকার্য যে এই সময় গ্রাম শহর দুতরফে যাতায়াত শুরু হয়। জাপানি বোমার ভয়ে কলকাতার লোক দেশের বাড়ি ছোটে, আর আগত প্রায় খাদ্য সংকটে উল্টো দিকেও মানুষের মিছিল শুরু হয়। কিন্তু সে তো ইতিহাসের কথা। আকাশবিহারী ওই বিমানের জ্বলন্ত পতন কিন্তু কল্পনার আক্রমণ। শশী যাবে না কোথাও, কিন্তু বাহিরের কিছু যেন তার জগতে আছড়ে পড়েছে এবার। অথচ আমরা কি দেখলাম, গাউদিয়া যেন গিলে খেলো ওই ভিনদেশি বস্তুটিকেও, গোটা বায়ুযানটিকে। যেন কল্পনাকে অতটা ছাড় দিতে পরিচালক কুণ্ঠিত হলেন। যেন নিজের একটা অন্তর্গত পাগলামির অনুপম পদ্ধতির কথা মনে করেও, তার দিকে ইঙ্গিত করেও সুমন নিজেকে গুটিয়ে নিলেন এখানে। অবশ্য পাঠ্যে যা নেই তা নেই ভুবনে। তাই কি হলে কি হতো জাতীয় গসিপ অঙ্গের সমালোচনা আমাদের লক্ষ্য নয়। কিন্তু আমরা তো দেখলাম জাপানি পাইলট ফ্রেমের বাইরে ছুটে যেতেই শশী মন্ত্রমুগ্ধের মতো জলার পাড়ে বসে কিসের স্বপ্নে যেন বিভোর হয়ে রাত কাবার করে ফেলে। ভোরে তার চটকা ভাঙে। কিন্তু সেই স্বপ্ন বা অন্য কোনো বাহিরের দাগ যেহেতু উৎকলিত পাঠ্যে সুমন আমাদের দেখান না, তাই আমরা প্রশ্ন করতে পারি না, আমরা ভাবতে পারি না, যেমন ভেবেছিলাম, প্রশ্ন করেছিলাম টিনের তলোয়ারের ক্ষেত্রে, এই প্রেতগ্রস্ত ব্যারিকেড কি কাপ্তেন বাবুর অসম্ভব অ্যানাক্রনিক স্বপ্ন, নাকি উৎপলের টিনের তলোয়ার, এই যে শিরোনাম, সেই ভাষা চিহ্নের আপন মগ্ন চৈতন্য। এক্ষেত্রে সুমন যেহেতু ইঙ্গিত করেও হাত গুটিয়ে নিয়েছেন, তাই মানিক বা শশীর পাঠ্যের প্রান্তের পুতুল বা তাহাদের প্রেতদের কথা নিয়ে কথা বলার সুযোগ হয়তো আমরা হারালাম। নাকি এমন হওয়ারই ছিল, এবং ছবির শেষে সুমন দিয়েছেন তারই ইঙ্গিত। মানিকের উপন্যাস ও সুমনের চলচ্চিত্র আমরা জানি ভিন্ন তথা অনন্যভাবে শেষ হয়েছে। আমরা জানি উপন্যাসের সেই বিখ্যাত অন্তের বাক্য, মাটির টিলাটির উপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশী আসিবে না। কিন্তু নাটকীয় অভিঘাতে চলচ্চিত্রের শেষে ওই দৃশ্যে ঠিক টিলায় ওঠার মুহূর্তে শশীর পথ রোধ করে দাঁড়ায় সেই একাকী শেয়াল। আর তখনই সিনেমার কলটি যেন যন্ত্রবৎ নিজের নামানুষী অন্তরকে প্রকাশ করে। টিলার উপর যেন শেয়াল নয়, একটা নামানুষী চোখ রাখা আছে,
বাঙালি পুরুষের অসমর্থ অন্তর রাখা আছে। সিনেমার চোখ, সেনদিদির পাথরের চোখ, সেখানে আকাশের অগ্নিবলাকারও প্রবেশ নেই। ক্ষুদ্রমনা মানবের আখ্যানে হারু ঘোষের প্রতি আকাশের দেবতার ওই যে কটাক্ষ, তারই মতো সেও যে কেবল রূপক মাত্র। ভেঙে পড়া অগ্নিপথ শশীর প্রতি ইতিহাসের দেবতার কটাক্ষ, রূপক মাত্র। শশী তো ততক্ষণে তরুবৎ, সে মরে গেছে। আবার বলি, এই চলচ্চিত্রে একটা শেয়াল যেন শশীকে তার ভেতর থেকে দেখছে, যেন একটা শেয়াল তাকে এইমাত্র মুখে করে একটা মরা শালিকের মতো নিয়ে চলে গেল। সৌরভ খুব চমৎকার ভাবে বলেছে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে সুমন মুখোপাধ্যায়ের একেবারে সাম্প্রতিক ছবি পর্যন্ত, এবং কিভাবে পরিচালক উপন্যাসটিকে দেখেছেন। আমি দু তিনটে কথা বলতে চাই, সেগুলো ঠিক ক্রিটিকের দৃষ্টিভঙ্গি নয়, অনেকটাই ছবির দর্শক এবং এই উপন্যাসের পাঠকের দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। আমি কোথায় লোকেট করছি সেখান থেকে কিছু কথা যদি বলতে পারি আর কি। প্রথম কথা, সুমনদার এই ছবিটা দেখার আমার আগ্রহ ছিল একটা বিশেষ কারণে, যে বিগত সময়ে সুমনদার শ্রেষ্ঠ ছবিগুলো নাগরিক ছবি, এবং কলকাতা শহর এই নগরের একেবারে সাম্প্রতিক প্রবাহের, কোন দিকে নগর যাচ্ছে, নগর জীবন কিভাবে তার বিবর্তন, তার একটা কথাকার সুমনদা হয়ে উঠেছেন, যেটা আমরা হারবার্টের সময় থেকে দেখি। আজকের বাংলা ছবিতে সেটাতে মানে আমি খুবই নিরাশ আর কি। কেউ কেউ আশাবাদী হতে পারেন, কিন্তু আমি খুব আশাবাদী নই। যেমন হারবার্ট কেন ভালো লেগেছিল বা ভালো লাগে, আজও দেখতে ভালো লাগে, তার একটা বড় কারণ আজকালকার বাংলা ছবিতে কতগুলো মূর্খামি কাজ করে। আমার ঔদ্ধত্য মার্জনা করবেন যদি উদ্ধত মনে হয় আমাকে। সেটা হলো যে কিছু লোক মনে করেন যে কন্টেম্পোরারি করার জন্য কোনো বিষয়কে, মানে একজন চরিত্রকে একটা মোবাইল ফোন ধরিয়ে দিতে হয়, তাকে একটা ওই মাল্টিপ্লেক্সে ঢুকিয়ে দিতে হয়, এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা, মানে কতগুলো গ্যাজেট, কতগুলো জামা কাপড় ফ্যাশন দিয়ে বুঝি কন্টেম্পোরারি হয়ে ওঠে। হারবার্ট একটা মাইলস্টোন হিসেবে আমরা দেখেছিলাম একটাই কারণে, একটা বড় জায়গা থেকে ভালো লেগেছিল, যে পরিবর্তিত কলকাতা, পরিবর্তিত নগর জীবন, নতুন অর্থনীতি, নতুন মধ্যবিত্ত এবং পুরনো যা কিছু তার ক্ষীয়মানতা, সেটা অসাধারণ অসাধারণভাবে প্রকাশ পেয়েছিল সুমন মুখোপাধ্যায়ের হারবার্টে। এই ছবিটা আমার দুটো কারণে ব্যক্তিগত আগ্রহের দিক ছিল। একটা, সুমনদা কিভাবেই একটা গাওদিয়ার মতো একটা গ্রাম এবং সেখানকার একটা জীবন, আর অবশ্যই আজ থেকে তো প্রায় ৮০ বছর আগের একটা সময়, সেই সময়টাকে কিভাবে এখানে ধরবেন। আগ্রহটার আরেকটা জায়গা হলো যে পুতুল নাচের ইতিকথা আমরা সবাই আমরা অন্তত যে বয়স বা যে সময়ে ছিলাম, সুমনদায় একটু বড়, আমি তার থেকে হয়তো কয়েক বছরের ছোট, তা আমাদের কাছে পুতুল নাচের ইতিকথা একটা বিষয় যেটা নিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ভেবেছি, কোনো না কোনো সময় আমাদের প্রায় মানে কি বলবো, মানে হ্যামলিনের বাঁশিওয়ালার মতো পুতুল নাচের ইতিকথা একটা ঘোরের মধ্যে রেখেছিল। এবং সত্যি এটা বারবারই ভাবতে ভালো লেগে ভেবেছি যে যদি কখনো এই উপন্যাস থেকে কেউ ছবি করেন, এখন সেই ছবি করার কাজটার একটা বড় সমস্যা হলো, যেহেতু পুতুল নাচের ইতিকথা এতটা ডেন্স একটা নভেল, এবং সেটার সাহিত্য মূল্য এতটাই যে তার থেকে একটা চলচ্চিত্র করার জন্য একটা রিস্ক থেকে যায়, একটা ঝুঁকি থেকে যায়। এখন সেই ঝুঁকিটা নেওয়াটা একটা বড় কথা। সত্যি তো এরকম একটা ঝুঁকি একজন
1955 সালে নিয়েছিলেন বলে কিন্তু আজকে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়ে আছে। ফলে এই ঝুঁকিটা নেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা নিতে হয়। পুতুল নাচের ইতিকথা সুমনদার ছবি দেখে আমার যেটা মনে হয়েছে, যেটা স্বস্তির জায়গা, প্রথমে সেটুকু বলি, মানে অবস্থাটা বাংলা ছবির এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে এখন ওই ওই জায়গা থেকে শুরু করতে হয় আর কি। মানে 20 রানে 5 উইকেট পড়ে গেছে, ফলে ওই আর কি, মানে 100টা ক্রস করবে কিনা সেইটা দিয়ে আমাদের ব্যাপারটা শুরু করতে হয়, ভাবতে শুরু করতে হয়। বাংলা ছবির অধুনা যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তার থেকে সবসময় সুমনদার ছবি আলাদা থাকে একটা বড় কারণে। সব চলচ্চিত্রকার, সব সাহিত্যিক, সব মিউজিশিয়ান, সব মহান স্রষ্টারই সব ছবি, সব কাজ সব সময় সফল হয় এরকমটা নয়। তাদের জীবনের কিছু কাজ সফল হয়, কিছু কাজ হয় না। কিন্তু একজন সৎ শিল্পীর উচিত সৎভাবে তিনি যা বুঝছেন, যা যেভাবে ভাবছেন, সেই ভাবনাটা অন্তত প্রকাশ করা। সেটা চলচ্চিত্রের পর্দায় হোক, একটা পেইন্টিং এর ক্যানভাসে হোক, সাহিত্যের পাতায় হোক। সেটা সুমনদার পুতুল নাচের ইতিকথা দেখে আমার মনে হয়েছে যে তার দীর্ঘদিন ধরেই তো এই উপন্যাসটা নিশ্চয়ই তার সঙ্গে আছে। তিনি, আমার ধারণা, বহু অনেকটা সময় ধরে ভেবে, তার সঙ্গে কথা বললে, সুদীপ্ত কথা বলবে যখন বুঝতে পারবো, হয়তো বহুদিন ধরেই বহু সময়ের মানে স্বপ্ন ছিল হয়তো এই উপন্যাসটা থেকে চলচ্চিত্র নির্মাণ করা। হ্যাঁ, তো সেটা উনি করলেন এতদিন পরে, এবং তার ভাবনাগুলো এখানে এসেছে। যেমন ওই দৃশ্য জায়গাটার কথা বললো, ওটা যে একটা প্লেন ভেঙে পড়ছে এবং তার পাইলট সামনে দিয়ে চলে যাচ্ছে। এখন শশী এই যে যেটা যেটা চলচ্চিত্রকারের একজন চলচ্চিত্রকারের, এটা নতুন কথা নয়, এটা আমরা এখন সবাই জানি যে ওই চিন্ময় আর মৃন্ময় দুটো শব্দ বোধহয় উনি ব্যবহার করেছিলেন প্রথম অংশে, তাই না? ওই হাড়ু ঘোষের ওই জায়গাটাতেই চলচ্চিত্র না অনেকটাই মৃন্ময়, তাকে একটা আকার দিতে হয়, তার একটা ফিজিক্যাল রূপ আছে। ফলে শশী যা চিন্তা করছে আর চলচ্চিত্রকারকে যা ক্যামেরা বন্দি করতে হবে, শব্দে ধরতে হবে, ধারণ করতে হবে, তার মধ্যে একটা ফারাক থাকে। সেইখানেই চলচ্চিত্রকারকে আমাদের লোকেট করতে হয়, চলচ্চিত্রকারকে সেই জায়গাতেই স্থাপন করতে হয়। চলচ্চিত্রকার কিভাবে তার সঙ্গে একটা উপন্যাস, আমি মানে বিভিন্ন জায়গাতেই শোনা যায় যে এরকম লোকজন বলে থাকে, দেখবেন যে হল থেকে, আমি প্রথমেই বলেছি আমি ক্রিটিক হিসেবে বলছি না, কিন্তু আমি দর্শক হিসেবে এই কথাগুলো বলতে চাই, যে হল থেকে বেরিয়ে অনেকেই বলে না মানিকে তো এই ছিল, মানিকে ওই ছিল না, মানিকে এখনো বাংলা, দুর্ভাগ্যজনক হলেও আমাদের বাংলা দর্শক এবং বাংলা ক্রিটিকদের মধ্যে একটা অংশ এখনো পর্যন্ত এইভাবেই চলছেন যে সাহিত্যে এই ছিল, সিনেমায় এই ছিল না, মানে এই বহু প্রাচীন কালের যেভাবে কথাটা সেটা না। কথাটা হচ্ছে একজন চলচ্চিত্রকার মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটার সঙ্গে একটা ডায়লগ করছে, এবং সেই সংলাপটাকে বুঝতে হয়, তার সেই সংলাপটাকে বুঝতে হয়। সেটা বোঝার ক্ষেত্রে আমি একটা ছোট্ট মানে নিজের কথা বলবো কিছুটা, যে আমার খুব আগ্রহের বিষয় দুটো জায়গা, মানে সেটাকে অ্যানথ্রোপোলজিক্যালি, এথনোগ্রাফিক্যালি বলা যাক বা জিওগ্রাফিক্যালি বলা যাক, মহানগর এবং মফস্বল। যেহেতু আমি একটা মফস্বল শহর থেকে এসেছি, আমার প্রায় বড় হওয়া পর্যন্ত, কলেজ জীবন পর্যন্ত একটা বড় অংশ, প্রায় পুরোটাই একটা মফস্বল শহরে কেটেছে, এবং তারপর আমি কলকাতা শহরে এসেছি। একটা সময় পরে আমি দেখি, আজকেও দেখি, যখন মফস্বলে ফিরে গেলে সেখানে গিয়ে খুব বেশি দিন আমি থাকতে চাই না একটাই কারণে, আমার মনে হয় না ওই জীবনটা খুব স্লো। কোথাও একটা সময় একটা অ্যাংজাইটি হতে থাকে, মনে হয় আমিও কি শশী ডাক্তার হয়ে যাব। শেষ পর্যন্ত ওই বাজিতপুরে যে জায়গা, অসাধারণ লাইন, মানে আমার চিরকালই ওই জায়গাটা পড়তে গায়ে কাঁটা দেয়, শেষের দিকে যখন
শশী নৌকো থেকে নামছে, যে শশীও গোপালের মতোই বাজিতপুরে মামলা করতে যায়। হ্যাঁ, এই যে শশীর ডুয়াল লাইফ, এইটা সবচেয়ে বড় কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সবচেয়ে বড়, যে সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা, যে শশীর এই ডুয়াল লাইফ, এবং সেইটা সুমন মুখোপাধ্যায় গোটা চলচ্চিত্র ধরে আমি দেখেছি। মানে আমার দেখে যেটা খুব ভালো লেগেছে যে জায়গাটা, যে উনি খুব যত্ন করে, খুব ভেবে তার একটা মননশীল রূপ আমাদের কাছে রেখেছেন। মানে আমার বলার যে দুটো জায়গা, তার মধ্যে অন্যতম অবশ্যই সৌরভ যে দুটো বলে দিয়েছে, শেয়ালের উপস্থিতি এবং ওই প্লেন ভেঙে পড়া, ওটা আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ এই যে ওটাকে আমার মনে হয় যে এই চলচ্চিত্রের আধুনিকতম মুহূর্ত। কেন আধুনিকতম মুহূর্ত বলবো, যে আজকালকার দিনে তো বিভিন্ন জায়গায় কন্টেম্পোরারি, সাম্প্রতিক, আধুনিক বলতে লোকে বোঝে যে, এই যে কারণে কথাটা বলছিলাম যে চরিত্রের পকেটে একটা সেলফোন গুঁজে দেওয়া, না তা নয়। আধুনিকতা হলো সেটাই, যেখানে একজন শিল্পী ইতিহাসের এই বিভিন্ন মুহূর্তের সঙ্গে সংযোগগুলো ঘটানোর চেষ্টা করেন। আমরা গাওদিয়ায় কোনোদিনই এই প্লেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানি পাইলট, মানে জাপানি পাইলটকে যদি আমি একজন ফ্যাসিবাদী রাষ্ট্রের যোদ্ধার ভূমিকাতেও দেখি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেই দেখাটা এবং সেই সংলাপটা খুব গুরুত্বপূর্ণভাবে স্থাপন করতে হয় একজন চলচ্চিত্রকারকে। তিনি যদি সেইটা করতে পারেন, তাহলেই সেই ছবিটা আমরা দেখি। আমরা তো নিশ্চয়ই সুমনদাও কখনোই এটাকে একটা পিরিয়ড পিসের মতো করে ভাবেননি, যে 1940-এর দশক বা 30-এর দশকের বাংলাদেশের একটা গ্রাম, সেভাবে তো কখনোই নিশ্চয়ই ভাবেননি আমার যতদূর মনে হয়। তার থিয়েটারের মনন, সাহিত্য পড়া ইত্যাদি থেকে। তা এই জায়গাটা বোঝাটা খুব জরুরি, এই জায়গাটা দেখাটা খুব জরুরি, যেটা ফতুল্লাচের ইতিকথার মধ্যে এই চেষ্টাটা আছে। এখন আমার থেকে আরো অনেক বড় বড় সমালোচক আছেন, বোদ্ধা আছেন, পণ্ডিত আছেন, যারা বিচার করবেন কালের মানদণ্ডে এ ছবি উত্তীর্ণ কিনা। কিন্তু আমার ভালো লেগেছে এটাই, যে সুমনদা এই চেষ্টাটা এই ছবির মধ্যে রেখেছেন। যেভাবে সবসময় এরকমটা নয় যে মানিক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন তার থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, মানে ঘটনা প্রবাহের দিক থেকে। আবার এরকমও নয় যে ঘটনা প্রবাহটাকে হুবহু ফলো করতে হবে। দুটোই হতে পারে। অনেক চলচ্চিত্রকার, সাহিত্যিক যা লিখেছেন সেই ঘটনা প্রবাহকে ফলো করেন, আবার অনেকে অনেকটা দূরে সরে যান। যেমন ধরা যাক ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, রাত কত হলো উত্তর মেলে না, আসলে যখন বলা হয় তখন আমরা বুঝি এই ছবিটা কোনোভাবে শিশুতীর্থকেও পাশে রেখে তার সঙ্গে একটা সংলাপ করছে। এই দুভাবেই কাজটা করা যায়। আবার রনোয়া অনেক ক্ষেত্রে যে ধরনের অ্যাডাপ্টেশন করেছেন, তাতে হুবহু সাহিত্যকে ফলো করেছেন, অনেক ক্ষেত্রে এরকমও হয়। দুটোর কোনোটাই খুব খুব ভুল রাস্তা নয়, দুটোর কোনোটাই নেওয়ার রাস্তা। কিন্তু সেইখানে ওই সূক্ষ্মতম মুহূর্তগুলো যেটা দরকার, তা হলো এই সংলাপটা একজন পরিচালক করে চলছেন কিনা। পুতুলনাচের ইতিকথা ছবিটা দেখতে গিয়ে, প্রথমত দেখতে গিয়ে তো একটা দ্বিধা থাকেই একটা কারণে, যে এতটা চর্চিত একটা উপন্যাস, সেটা করতে গিয়ে মানে সেটা কতটা কিভাবে করা যেতে পারে। এখন করা যায় কি করা যায় না, এই তর্কটার বাইরে গিয়ে যেটা দেখতে হয়, সেটা হলো পরিচালক এই টেক্সটার সঙ্গে কিভাবে এনগেজ করেছে। সৌরভও খুব ভালো করে বলেছে, বিভিন্নভাবে ও লোকাজ যেভাবে ইউরোপিয়ান রিয়ালিজম নিয়ে কথা বলতে গিয়ে, যে নভেলগুলো, বিশেষত বালজাকের নভেল নিয়ে কথা বলতে গিয়ে যেভাবে চরিত্রগুলোকে দেখেছে, এই দেখাটা খুব গুরুত্বপূর্ণ। যে শশী কতটা কন্টেম্পোরারি, বা কেন শশী আমাদের আকর্ষণ করে,
তার একটা বড় কারণ আমাদের সবার মধ্যেই বোধহয় এক ধরনের শশী আছে, যার কিছু লোভ আছে, যার কিছু কিছু স্থবিরতা, যে স্থবির জীবনও চায়, আবার যে খ্যাতি চায়, বা বা হয়তো একটা সফল ডাক্তার হতে চেয়েছিল সে কলকাতা শহরে এসে। এই সবগুলো নিয়ে শশী চরিত্রটাও কিন্তু আস্তে আস্তে কেবলমাত্র ওই গাঁওদিয়া, বাজিতপুর, কলকাতা এই সব কিছু ছাড়িয়ে একটা গভীর ব্যক্তি মনস্তত্ত্বের জায়গায় পৌঁছয়। সেটা ছিল বলেই অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় এত গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায় বারবার পড়তে এত ভালো লাগে, কারণ এই চরিত্রগুলোকে, তাদের ঘটনা প্রবাহ এবং তারা যে ব্যবস্থার মধ্যে আছে তার মধ্যে পুনরাবিষ্কার করা যায়। এই পুনরাবিষ্কার করার জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা চরিত্রকে সেই চরিত্রের মতো যেরকম লেখক লিখেছেন তার মতো দেখতে হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এই পুনরাবিষ্কার করার জায়গাগুলো। এই পুনরাবিষ্কারটা আমার মনে হয় যে এইখানে সুমনদা করেছেন, এবং সৌরভ ঠিকই বলেছে যে একবার মাত্র ছবি দেখে অতটা নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না তার এস্থেটিক সম্পর্কে বা ইত্যাদি সম্পর্কে। কিন্তু এইটা অবশ্যই আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে, কারণ আজকের সময়ে আমাদের চলচ্চিত্র যখন একটা খুব হতাশাজনক জায়গায় আছে, যেখানে একটা মধ্যবিত্ত জীবনকে তার একটা কমফর্টের মধ্যে আটকে রাখা হয়। সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা কিন্তু সত্যি কথা বলতে সেই কমফর্ট থেকে, সেই কমফর্ট জোন থেকে আমাদের কিছুটা হলেও নাড়া দেয়। নাড়া দেয় কোথায় না, এটা সুমন মুখোপাধ্যায়ও করতে পারতেন যে ঠিক আছে আমি একটা সেফ জায়গা থেকে এটাকে করব, যেহেতু এটা এত প্রচলিত একটা মানে এত পঠিত, বহু পঠিত একটা টেক্সট, যুগ যুগ ধরে বাঙালি পড়ে আসছে। না করে উনি আবার এই কথাটাতে আমি আসবো যে একটা কাঠামো, চরিত্রগুলোকে দীর্ঘ সময় ধরে নিরীক্ষণ শুধু নয়, এই গোটা বিষয়টার সঙ্গে একটা সংলাপে লিপ্ত হয়েছেন, এবং সেটা অবশ্যই কতকগুলো মানে মানুষের মনস্তত্ত্ব তো একভাবে কতকগুলো ইতিহাস দ্বারা পরিচালিত হয়। শুধুমাত্র মানিক বন্দ্যোপাধ্যায়কে অবচেতন দিয়ে দেখা আমার খুব একটা পছন্দের জায়গা নয়। আমি যদিও খুব যে অনেক সাহিত্য পড়েছি এবং সাহিত্য কি করে পাঠ করতে হয় তার কোনো ট্রেনিং আমার আছে এরকমটা নয়, কিন্তু সচেতনভাবে ইতিহাসের সঙ্গে যোগাযোগ করা, সেই জায়গাটা কিন্তু, এবং একটা ব্যবস্থা যেখানে দুটো ব্যবস্থার দ্বন্দ্ব চলে। আমাদের ভারতীয় আধুনিকতায় এটা কিন্তু, ভারতবর্ষের যে আধুনিকতা আমরা দেখি সেই আধুনিকতার মধ্যে কিন্তু এই দ্বন্দ্বটা অস্বাভাবিক নয়। আমরা এরকম ব্যবস্থাকেই আধুনিকতা বলে থাকি, যে ব্যবস্থার মধ্যে ওই শশীর গোপালের প্রতি যতই বিরক্তি বিতরাগ থাক না কেন, গোপালকে যতই সে জীবনে অস্বীকার করার চেষ্টা করুক না কেন, কিন্তু আসলে কোথাও সেই গোপাল যে ব্যবস্থাটার মধ্যে একটা 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 কি বলা যাবে, একটা সম্পদ, একটা স্থিতি তৈরি করেছিল, সেই ব্যবস্থাটার প্রতি আকর্ষণটা থেকেই যায়। সেইটা কিন্তু আবিরের অভিনয়, কাস্টিংয়ের কাস্ট সিলেকশন, এটা খুব ভালো লেগেছে আমার, খুব প্রপার মনে হয়েছে। আর মনে হয়েছে যে চলচ্চিত্রের পর্দায় শশীকে দেখে এই যে আমাদের ভারতীয় আধুনিকতার মধ্যেই এই দ্বন্দ্বটা, এই যে দুমুখী টান, আমরা প্রত্যেকেই বোধহয় কোথাও একটা ডাবল ক্যারেক্টার, সেইটা চলচ্চিত্রে ফুটে উঠেছে। এটাই এই চলচ্চিত্রের আমার মনে হয় প্রাথমিকভাবে একবার মাত্র দেখে আমার মনে হয় এই জায়গাটায় চলচ্চিত্রটা খুব সার্থক চলচ্চিত্র হয়েছে। আমার লেখা কাজকর্ম সম্পর্কে যারা অবহিত বা খোঁজ খবর রাখেন তারা জানবেন যে বেশ কয়েকটা বছর, অন্তত 10-15 বছর তো হবেই, আমি চলচ্চিত্র নিয়ে কিছু লিখিনি, চলচ্চিত্র নিয়ে খুব একটা কিছু বলিও নি। কারণ আমার
ছবি দেখাটা কার্যত প্রায় 10-15 বছর বন্ধ হয়ে গেছে। আমি ওই ছোট পর্দায় ছবি দেখাটাকে, ছবি দেখার আমার যে শিক্ষা তার সঙ্গে আমি মেলাতে পারি না। আর বাইরে গিয়ে বড় পর্দায় ছবি দেখার সুযোগ সীমিত হয়ে গেছে একদিকে, আরেকদিকে শরীরের কারণে আমি খুব একটা যাতায়াত করতে পারি না। তার ফলে ছবি না দেখে, ছবির জগৎ এবং আবহের মধ্যে না থেকে ছবি নিয়ে কথা বলতে আমার অস্বস্তি হয়। আর তাই খুবই কখনো কখনো ছবি দেখার সুযোগ হয়, কোনো না কোনো কারণে, কোনো না কোনো উপলক্ষে, বা কখনো সুমনের মতো বন্ধু পরিচালকের সৌজন্যে। দুবার দেখেছি ছবি, তাই কথা বলতে একটু অস্বস্তি হচ্ছে। আর এরা দুজনেই, এরা ছবির চর্চাই করেন, ছবি নিয়ে লেখালেখি করেন, বলেন, ভাবেন নিয়মিতভাবে। আমার যেটা মনে হয়েছে, আমার ছবি দেখার পুরনো অভ্যাস ও চর্চার মধ্য থেকে আমার সবসময় মনে হয় যে একটা ক্লাসিক, একটা চিরায়ত সাহিত্য, তার সঙ্গে একজন আধুনিক চলচ্চিত্র পরিচালক, তার সঙ্গে একটা প্রত্যক্ষ সম্পর্কের মধ্যে যখন আসেন, একটা পুনঃসৃষ্টির সম্পর্ক, আমি ওটাকে অ্যাডাপ্টেশন বা তার রূপান্তরণ বলে আমি ভাবি না। একটা ক্লাসিক, সেটা তার স্বমহিমায় বিরাজমান সাহিত্য হিসেবে, লেখা হিসেবেই। তার অভিঘাত, প্রবল একটা অভিঘাত, সেই কারণেই সেটা ক্লাসিক হয়ে ওঠে। তার সঙ্গে একটা সম্পর্কের মধ্যে আসার দিয়ে আরেকটা মাধ্যমে সেটাকে পুনঃসৃষ্টি করা, পুনঃসৃজন করা। অর্থাৎ ক্লাসিকটার নিজস্ব একটা জীবন আছে, একটা বহতা আছে, সেই কারণেই সেটা ক্লাসিক। যখন মানিকবাবু লিখেছিলেন, তিনি যা লিখেছিলেন, তিনি যা ভেবে লিখেছিলেন, তিনি যা ইঙ্গিত করতে চেয়েছিলেন, সেটাকে কিন্তু পেরিয়ে গেছে এই রচনা, সেইখানে সেটা ক্লাসিক হয়ে ওঠে। এবং একটা দীর্ঘ ঐতিহাসিক সময়ের বিবর্তনের মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে বিভিন্ন প্রজন্ম যখন এই বইটা পড়ি, আলাদা আলাদাভাবে পড়ি। মানিকবাবু সত্যিই কি ভেবেছিলেন, সত্যিই কি বলতে চেয়েছিলেন, সেটা আর তখন আমাদের কাছে গ্রাহ্য থাকে না, বা সেটা আমাদের কোনো প্রামাণ্য প্রতিবেদন আমাদের কাছে হয়ে ওঠে না। আমরাও সেটাকে আমাদের পুনঃপাঠের মধ্য দিয়ে, পুনরভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সেটাকে পুনঃসৃজন করি। পরিচালকের দায়িত্বটা আরেকটু বেশি হয়ে পড়ে এই কারণে যে দর্শকরা, যারা পাঠকও বটেন, তাদের মনে কোথাও ওই সংস্কারটা কিন্তু বদ্ধমূল, যে তারা যদি একটা চেনা বা পরিচিত সাহিত্য কীর্তির চিত্ররূপ দেখতে চান, তার একটা প্রত্যাশা নিয়ে তারা যান, মেলাতে যান, মিলিয়ে মিলিয়ে। আমি সেটা করি না, কারণ আমি এইভাবে ক্লাসিককে দেখি। এবং সঙ্গে সঙ্গে এটাও আমি মনে করি যে অনেকেই যখন একটা ক্লাসিকের চিত্ররূপ দিতে গিয়ে গপ্পটাকে বের করে আনার চেষ্টা করেন, যতটা ধরা যায় একটা 1.5 ঘন্টা 2 ঘন্টার আয়তনের মধ্যে। সো আয়তন আর গপ্পের একটা সংযুতি, এটা আমার কাছে সম্পূর্ণ অবান্তর, অর্থহীন মনে হয়। বরং যেখানে এই যে আমরা বারবার ফিরে আসি একটা ক্লাসিকে,
বিশেষ করে পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের কথার মতো লেখায় বারবার ফিরে আসে এবং বারবার নতুন করে পড়ি। এবং একজন চলচ্চিত্রকারও সেইভাবেই পড়েন এবং সেটাকে তিনি তার চলচ্চিত্রে তাকে একটা শরীর দেন। উপন্যাসটার রূপান্তর বলে আমি সেটাকে পড়ি না, আমি বিবেচনা করি না। এবং কোথাও এই যে পুনঃসৃজন সুমনের পুতুল নাচের কথা, তাতে আমাকে যেটা খুব চমকিত করেছিল, আনন্দিত করেছিল, একটা হচ্ছে কোথাও ওই ক্লাসিকটাকে তার সমর্যাদায় সমহিমায় প্রতিষ্ঠা করা, অর্থাৎ তাকে একটা সত্তা দেওয়া এবং সেই সত্তার সঙ্গে একজন চিত্র পরিচালকের সম্পর্কের বিন্যাস সেখান থেকে শুরু করার জন্য যেভাবে ও ছবিটা শুরু করে, একেবারে প্রায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষার বর্ণনাকে প্রায় যেন অক্ষরে অক্ষরে অনুবাদ করে ও চিত্রিত করে ওইটুকুকে প্রতিষ্ঠা করার জন্য, যে আমার সামনে এই ক্লাসিক একটা সাহিত্য কীর্তি, সেটাকে প্রতিষ্ঠা করা, তাকে তার একটা শরীরী রূপ দেওয়া, একেবারে প্রায় আক্ষরিক চিত্রায়ন। হারু ঘোষের মৃতদেহ ওইখানে সটকে আছে, শটিত হয়ে আছে, জল, নদী, সেইখান থেকে সব দেহটা নামানো এবং প্রায় একটা উত্তুঙ্গ বিন্দুতে ওঠে যেখানে ওই শেয়াল এবং ওই অসাধারণ মানিকবাবুর ছোট্ট একটা বাক্যাংশ ওরা টের পায় এবং সারা ছবি ধরে যেন ওই টের পাওয়াটা শেয়ালে টের পায়, জন্তু টের পায়, পশু টের পায়। এবং এমন একটা পশু যে খুব ইতর স্তরে তার জীবন ধারণের জন্য সে ক্রমাগত লড়াই করে যায় মাটির খুব কাছাকাছি থেকে। অন্য বড় বড় পশুদের মতো তার কোনো দাপট, তার কোনো দম্ভ, তার কোনো রাজকীয় মর্যাদা নেই। খুব মাটি সংলগ্ন, জমি সংলগ্ন, প্রতি মুহূর্তে বাঁচবার লড়াইয়ের সঙ্গে খুব ইতরের মতো সেই শেয়াল সে টের পায় এবং বারবার ওইটাকে ফিরিয়ে নিয়ে আসে। এক একটা ঘটনার প্রায় একটা পূর্ণায়ন ঘটার মুহূর্তেই ওই শেয়ালের সঙ্গে শশীর আবার যেন দেখা হয় এবং শেয়াল টের পায় শশী কি করল, শশী কোন ঘটনা ধারার মধ্য দিয়ে এলো এবং তার একটা পরিবর্তন ঘটে না, এই দোলাচলটাকেও ওই শেয়াল যেন লক্ষ্য করে এবং খানিকটা উঁচু একটা অবস্থান থেকে। পরিসর চলচ্চিত্র একটা খুব বড় দৃশ্য ভূমিকা পালন করে। কোন পরিসর থেকে কে দেখছে, কিভাবে দেখছে। শেয়াল কখনো শশীর স্থানিক পরিসরের মধ্যে আসে না, একটু উচ্চতর অবস্থান থেকে প্রায় যেন বিচারকের মতো, দ্রষ্টার মতো সে লক্ষ্য করে, সে টের পায় এবং টের পাওয়াটাকে যেন আমরাও লক্ষ্য করি, ছবির ভাষায় লক্ষ্য করি, ছবিতে দেখি তার টের পাওয়াটা। এবং এই সম্পর্কটা কোথাও শেয়ালের সঙ্গে এই চরিত্র শশীর সেটা থাকে। অনেকগুলো দিক ওরা দুজনই বলেছেন, সেটার আমি পুনরুক্তি করব না। আমি তার সঙ্গে বারবারই এই কথাগুলো আমিও বলতাম, দরকার পড়লে ওরা বলেছেন আবার বলার দরকার নেই, তার মধ্যে যাব না। যেটা বলা হয়নি একটা দিক, যে
অনেকদিন পরে যে কথাটার ওপর ওরা দুজনেই জোর দিয়েছেন যে শশী একটা আদর্শ চরিত্র নয়, খুব ইতর চরিত্র একদিক থেকে, কিন্তু সে বারবার ভয় পায়, তার লোভ আছে, তার আকর্ষণ আছে, কোনো কিছু করে উঠতে পারে না। তারই একটা খুব বড় ক্ষেত্র কিন্তু উন্মোচিত হয় সুমনের ছবিতে, যে বিভিন্ন নারীরা আসে। এই প্রত্যেক নারীর সঙ্গে, মতি হোক, কুসুম হোক, সেনদিদি হোক, প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক যেটা ধোঁয়াটে থাকে। শশী ভয় পায়, শশী পালিয়ে আসে, সরে আসে, টান অনুভব করে। এবং কোথাও এটা যে শশীকে চরিত্রায়িত করে সুমন, এটা সেই শশীর একটা চরিত্র লক্ষণ। জীবন যেখানে পরিপূর্ণ জীবন্ত, যেখানে নর নারীর সংযোগ, সম্পর্ক, দ্বন্দ্ব, সংহতি, প্রেম, শরীরী সংহতি, সবকিছু নিয়ে যে মানব জীবন, সবচেয়ে জটিল, সবচেয়ে সমৃদ্ধ মানব জীবনের যে অংশ, সেটাকে ভয় পায়ও এবং বারে বারে আকৃষ্ট হয়, লোভ হয়, পালিয়ে আসে। অর্থাৎ সেইখানে সে কোনো ভূমিকা গ্রহণ করতে পারে না এবং ওই শেয়ালের মতনই মাটি আঁকড়ে থাকা, নিজের অস্তিত্বটাকে কোনো ক্রমে কোনো মতে ধরে থাকা, আপোষ করে, রফা করে, পালিয়ে গিয়ে, যামিনী কবিরাজের পুরো ঘটনাটা, যেটার জন্য একদিক থেকে সে কিন্তু দায়ী। সেই প্রথম ফাঁস করেছিল, বলেছিল গপ্প করতে গিয়ে যে যামিনী কবিরাজ এইটা বলেছেন, যাদব পণ্ডিত, হ্যাঁ যাদব পণ্ডিত, হ্যাঁ যাদব পণ্ডিত, ওই কিন্তু ফাঁস করে এবং সেইটাকে প্রমাণ করতে গিয়ে মরতে হয় মানুষটাকে। কিন্তু সেই দায়টা কখনো স্বীকার করে না শশী। তার সাক্ষী থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এবং কোথাও শশীর ভূমিকাটার মধ্য দিয়ে, শশীর দৃষ্টি দিয়ে, শশীর সান্নিধ্য দিয়ে আমরা ওই পুরো একটা মিথ্যা, একটা ভয়ঙ্কর দূষিত মিথ্যা, প্রাচীনের দ্বারা পীড়িত দুষ্ট একটা মিথ্যা, সেই মিথ্যার রূপায়ণটা আমরা দেখি এবং তার শান্ত প্রত্যক্ষদর্শী সাক্ষী হয়ে থাকে শশী। এবং কোথাও সেই অপরাধটা তাকে ভেতরে ভেতরে হয়তো কামড়ায়, তার চেয়ে বেশি কিছু নয়, সেটাকে মানিয়ে নেয়, সবকিছুকে মানিয়ে নেয়। মতিকেও ছাড়তে চায় না, লোভ আছে, ছেড়ে দেয়। এই থেকে কোথাও এবং এতগুলো স্তরে, এতগুলো পরতে পরতে শশীকে প্রায় নিরাবরণ করে দেখানো, যা কেবল চলচ্চিত্রই পারে। কিন্তু তার মধ্যে ওই বিশাল একটা পট, আর কোথাও সেই পটের মধ্যে আমি জানি না সেভাবে সুমন ভেবেছি কিনা, যে কোথাও আমাদের সামাজিক ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় যতটা গভীরে গিয়ে খানিকটা ইতিহাসের আধারে সমাজকে দেখা, আমি বলবো ওর চেয়ে বয়সে একটু বড় কিন্তু সমকালীন, এবং যাদের সঙ্গে আমরা প্রায় একসঙ্গে তিনটে নাম উচ্চারণ করি, তারা শঙ্কর, বিভূতিভূষণ, মানিক, আমাদের তিন মহীরুহ উপন্যাসের। কিন্তু একটা গভীর ঐতিহাসিক চেতনা, কিসের থেকে কি হয়, তার পরতে পরতে কি ঘটে, এটা মানিকবাবু যেভাবে লক্ষ্য করেছেন
সেটা কিন্তু বিভূতিভূষণ বা তারাশঙ্কর করেননি। তারা যেটা দেখছেন সেটাকে বর্ণনা করছেন, তার গভীরেও যাচ্ছেন, কিন্তু তার আগে তার পরের যে বিবর্তনের ধারা, তার জটিলতা, সেটাকে সেভাবে কিন্তু লক্ষ্য করেন না। তারাশঙ্করও করেননি, বিভূতিভূষণও করেননি, মানিক বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং আমার মনে হয় যে মানিকবাবুর লেখা থেকে ওর এত ডায়েরির টুকরো ইত্যাদি আমরা এত পেয়েছি, চিঠিপত্র, সব জীবনের অনেকটা আমাদের জানা, ওর সমকালীন মানুষদের, বন্ধুদের বয়ানে, যে কোথাও মানিকবাবুর মার্ক্সবাদ পড়া এবং মার্ক্সবাদের ইতিহাস চেতনাকে তার জীবন দর্শনের মধ্যে, চিন্তার মধ্যে গ্রহণ করা থেকেই এই দৃষ্টিভঙ্গিটা ছিল। শুধু যা দেখছেন নয়, কোথা থেকে এই পরিস্থিতিটা এলো আর কোথায় এটা যেতে পারে, আর কোথায় কোথায় এর ছায়াপাত ঘটে, এই সমগ্রতাটা মানিকবাবু দেখতেন। এবং সেইটে পুরো কাহিনীটা না বলেও পুতুল নাচের ইতিকথার সুমন যেগুলোকে বেছে নেন, যেভাবে বেছে নেন, যেভাবে একটার সঙ্গে আরেকটার বিন্যাস তৈরি করেন, যোগসূত্র তৈরি করে, তাতে কিন্তু ওই ইতিহাস বোধটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এবং কোথাও আমাদের সামাজিক ইতিহাসে যদি এইভাবে এটাকে বলি, একটা গ্রামীণতা, অর্থাৎ গ্রামটা গ্রামে আবদ্ধ থেকে যায়, শহরে পৌঁছয় না। শহরের উপকরণ আসে, শহরের লোভ, শহরের বাড়িঘর, শহরে যন্ত্রপাতিও আসতে পারে, কিন্তু কোথাও ওই পাড়ার আড্ডা, সেখানে নানা বিচার, নানা ধর্মের মানুষও কোথাও একটা একমত হবার চেষ্টা করে, একটা সংস্কার তৈরি করে, সংস্কারটাকে লালন করে, যেটাকে আমি বলছি গ্রামীণতা এক অর্থে। সেই গ্রামীণতাটা থেকে যায় এবং কোথাও শশী যেন ওই গ্রামীণতাটাকে মূর্ত করে, ওটা ভেঙে বেরোতে পারে না, এবং ওই গ্রামীণতার একটা সত্তা স্বরূপ হয়ে ওঠে তার আচরণ, এবং তার, যদি বলি, তার আত্ম অপসারণ, সবকিছু থেকে নিজেকে পিছিয়ে নেয়, গুটিয়ে নেয়, মেনে নেয়, তার সঙ্গে একটা সমঝোতা করে নেয়। এটাকে আমি বলছি একটা ধরনের গ্রামীণতা, যেটা একটা ঐতিহাসিক গ্রামীণতা, একটা সামাজিক গ্রামীণতা, তার প্রতিভূ হয়ে ওঠে। এবং মানিকবাবুর লেখার গভীরে সেটা ছিল, কাহিনীর শুধু বিস্তারে বা তার গপ্পের মধ্যে নয়, সেটাকে কোথাও সুমন ধরতে পারে তার ছবির ভাষায়, যেটা আমাকে খুব আকর্ষণ করে এই ছবির। অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা সরাসরি এবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের থেকে শুনব। মোটামুটি করে যে কথাগুলো উঠে এলো সেগুলোর প্রেক্ষিতে এবং কিছু প্রশ্ন, কিছু ভাবনা আমার নিজের এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের যদি কোনো জানার বা কিছু বলার থাকে, এই সব কিছু নিয়েই আমাদের এই পর্ব। প্রথমেই আমি যেটা জানতে চাইব সুমনদা আপনার কাছে, সেটা হচ্ছে যে পুতুল নাচের রীতিকথা কেন এই উপন্যাসকে নির্বাচন করার আপনার প্রেক্ষিতে কারণটা কি? প্রথমেই তৃতীয় পরিসরকে অভিনন্দন, তারা এরকম একটি আলোচনা সভার উদ্যোগ নিয়েছেন এবং যে কথাগুলো, যে পাঠগুলো পাওয়া গেল, চলচ্চিত্রের পাঠগুলোই বলবো, সেখান থেকে এই প্রশ্নের উত্তরটা অনেকটাই বেরিয়ে এসছে হয়তো। মানে এটাকে আমি যদি আমার একদম যাকে বলে যে বিন্যাসে ঘটনাটা ঘটেছে সেভাবেই বলি, চলচ্চিত্র করার তো একটা প্রক্রিয়া আছে, তৈরি হওয়ার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটার দিকটা আমি
একটু বেশি জোর দেবো, কারণ বাকি কথাগুলো, পাঠের কথাগুলো, এই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বা যে সংলাপের কথা বারবার বলা হচ্ছে, সেই জায়গাটার এবং কোন কোন জায়গাগুলো আমাকে সত্যি এই উপন্যাসটা বুঝতে, সেখান থেকে চলচ্চিত্রায়নের যে স্থাপত্যটা আমি তৈরি করব অত বড় উপন্যাসে, তার প্রকাণ্ড স্থাপত্য, সেখান থেকে আমাকে একটা চলচ্চিত্রের ভাষ্য তৈরি করতে হচ্ছে। এবং সেই ভাষ্যটা যত সম্ভব মানিকবাবুর সাহিত্য কীর্তি, তার সামাজিক রাজনৈতিক চেতনা সমস্তটা বুঝে তাকে যেন তার যে পরিসরটা তিনি তৈরি করতে চেয়েছেন, সেই জায়গাটা, যেমন শ্রমিকবাবুর যে কথাটা বললেন, যেটা আমার বারবার মনে হয়েছে যে যেহেতু আমি এই সাহিত্যেরই ছাত্র, এই পাঠগুলো থেকে যে ওই যেটাকে মার্ক্সবাদী যে কথাটা উঠে এলো অনেকক্ষণ পরে, যে ডায়ালেকটিক্যাল থিঙ্কিং, ডায়ালেকটিক্স, যেটা বারবার মনে হয় মানিকবাবুর শশীর যে বয়ান, সবসময় সেটা মানে প্রথম পুরুষে বলা নয় তো, যেমন একটা অংশ আমি জাস্ট বলছি, এটা বললে হয়তো একটা অংশ বোঝানো যাবে যে সারাক্ষণ একটা শ্লেষ থেকে যাচ্ছে, এই শ্লেষের জায়গাটাই বলবো ডায়ালেকটিক্যাল। যেমন এই অংশটা যদি আমি পড়ি, যেখানটা বলছে, তাছাড়া আর একদিক দিয়ে শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল, তাহার ইন্টেলেকচুয়াল রোমান্সের পিপাসা, যা চায়ের ধোঁয়ার মতো জলীয় বাষ্প ছাড়া আর কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া, অত্যন্ত অসম্পূর্ণ ভাষাভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়েছে যে এইখানে, এই ডোবার জঙ্গল আর মশাভরা গ্রামে জীবন কম গভীর নয়, কম জটিল নয়। একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে শশীর জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাই তার প্রথম ও প্রধান কারণ। কারণ যাত্রা দলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব, মোনালিসার কুমুদ, ভেনাস ও কিউপিডের কুমুদ, শেলি বায়রন ভিটম্যানের কুমুদ, পেগ খাওয়া ওয়ালস ফক্সট্রট খাওয়া কুমুদ, নীলাক্ষীর প্রেমিত কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ, যাত্রা দলের অভিনেতা সাজিয়া তার আবির্ভাব। এ কি ব্যর্থ যায়? শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝিতে পারিয়াছে, কিট স্কিনের জুতাটা, আশ্চর্য শাড়িটা, বিস্ময়কর ব্লাউজটাই আসল, আর আসল তখনকার কুমুদের টাকাটা। তারপর তোমার চেহারা তো আছেই, সেটাও একটু দরকার, আর দরকার বিশ্বজগৎকে ডোন্ট কেয়ার করার ভাব, জমিল রোমান্স। এই যে জমিল রোমান্স, এইখানে কিন্তু সূত্রটা রাখা আছে। একটা হচ্ছে যে আমার প্রথম কথা বলবো, আমি যেহেতু পুতুল নাচ কৈশোরে পড়েছি, কিন্তু প্রথম আমাকে হয়তো একটু স্মরণ করিয়ে দিল যখন বাবা অরুণ মুখোপাধ্যায় একটু নাট্যরূপ দিলেন। সেই নাট্যরূপটা আমি পরপর দুবার দেখে ফেললাম। দেখে আমার মনে হলো যে এটা মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করছে। এই উপন্যাস শুধুমাত্র যে ক্লাসিক হিসেবে না, যে কথাটা বারবার উঠে আসছে, নিশ্চয়ই সেটা ক্লাসিক। এবং ক্লাসিক কেন বলা হচ্ছে, সে এখনো সমাজের সঙ্গে, আজকের সামাজিক পরিদৃশ্য আর সংলাপ তৈরি করতে পারে, তার নতুন পাঠ হতে পারে। এটা শ্রমিকবাবু বললেন যে তখন কি ভেবে লিখেছেন সেটা জরুরি নয়, আজকের নব্য পাঠে এই উপন্যাস যে সংলাপ তৈরি করতে পারছে, সেই জন্যই সে কালজয়ী। ঠিক যেভাবে হ্যামলেট পারে, ঠিক যেভাবে হয়তো পথের মাছেও এখনো পারে। তা এই যে বা নবরুণ আর কিছুদিন পরে এই সংলাপ তৈরি করছেন সারাক্ষণ। ফলে আমি যাদের সঙ্গে কাজ করেছি, যাদের নিয়ে কাজ করেছি, ফলে আমার যেটা মনে হচ্ছে, এই তখন আমার প্রথম একটা দর্শক আসনে বসে মনে হচ্ছে একটা সংলাপ তৈরি হচ্ছে, একটা নতুন পাঠে পড়তে পারছি। তখন আমার চিত্রনাট্য তৈরি করার এই শুরু, সেটা 2000 ওই ঠিক হারবার্ট 2006-তে আমার মুক্তি পেল। 2007-08 থেকে আমার এই চিত্রনাট্যর বয়ান শুরু করলাম আমি, অল্প অল্প করে, আবার পাঠ, আবার লেখা, আবার পাঠ। প্রায় 20 বছর লাগলো। হ্যাঁ, মানে 20 প্রথম কথা লাগলো, কারণ প্রযোজক পাইনি। প্রথমে আবার প্রযোজক পেলাম, তখন অনুমতি পেলাম না। তারপরে যখন অনুমতি পেলাম, তখন প্রযোজক পেলাম না। এই করতে করতে তারপরে প্রায় যেটাকে ইংরেজি বলা ব্যাক বার্নারে চলে গেছিলো। কিন্তু বারবার খুলে খুলে দেখতাম যে সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, রাজনৈতিক ইতিহাস পরিবর্তনগুলো, প্রেক্ষাপটগুলো বারবার মনে নড়ে চড়ে যাচ্ছে, আবার নতুন
ভাবে বিন্যস্ত হচ্ছে আমাদের সামাজিক সম্পর্কগুলো, অর্থনৈতিক সম্পর্কগুলো, রাজনৈতিক বোধগুলো, কিন্তু পুতুলনাথ যেন বারবার একটা কোথাও শশী পুলত, শশীর এই জমিল রোমান্স আমাকে বারবার রোমাঞ্চিত করে রেখেছে। বারবার শশীকে নিজের মধ্যে খুঁজে পেয়েছি, কারণ আমিও মফস্বলের ছেলে। আমাদের বাড়ির বাথরুমে বা গলিতে মাঝে মাঝেই শিয়াল এবং সাপ এই দুটোই আসতো। শিয়াল, সাপ, ব্যাং এগুলো সবসময় আসতো, এবং এদেরকে সারাক্ষণই মাঝে মাঝে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পেরোবো কি পেরোবো না। কারণ শিয়াল মানে আমার কৈশোরের প্রায় যাকে বলে তখন মানে একটা যাপনের একটা অন্তর্বান বলা যেতে পারে। সবসময় শিয়াল সামনে ছিল, আশেপাশে ছিল, এবং জল ঢোনা সাপ, বিষাক্ত সাপ নয়, কিন্তু তবুও সেটা সর্পিল ভঙ্গিতে এসে তখন দাঁড়াতো এসে, এবং এগুলো ফলত আমার ওই যোগাযোগটা কোথাও মনে হচ্ছিল শশীর মধ্যে থেকে আমি পাচ্ছিলাম। শশীর এই যে প্রচণ্ড যেটা বারবার যেটা বলছেন যে ও কোনো রোম্যান্টিক হিরো নয়, ওর পুরোটাই হচ্ছে এক ধরনের পালিয়ে যাওয়ার নানা রকম ফিকির, নিজের আশপাশের যে 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 বয়ান নিয়ে, যে বিদ্যা বুদ্ধি চেতনা শিক্ষা দীক্ষা বোধ নিয়ে সে এলো, বারবার স্যার চলে যাওয়ার ইচ্ছে, বারবার বলছে ইংল্যান্ড চলে যাব, কিন্তু সে ক্রমাগত একটা কি বলা যায়, একটা আত্মকথন এবং তার মধ্যে নিজেকে সান্ত্বনা দেওয়ার নানা প্রয়াস খুঁজে বার করছে। তার মনোলগগুলো তাই, এবং এই যে সান্ত্বনা দেওয়ার, এই যে আত্মকথনে চলে যাওয়া, এটা মনে হচ্ছে আমার আধুনিক ইন্টেলেকচুয়াল জগৎ বা আজকের সামাজিক মননের যে জায়গাটা, সেটা হচ্ছে ক্রমাগত আত্মকথন এবং আত্মপ্রবঞ্চনা। হ্যাঁ, এবং নিজেকে কোথাও একটা বারবার এই যে বলা যে হ্যাঁ মিথ্যার জয় হয়, তো তুমি কি করলে দাঁড়িয়ে ওখানে? মিথ্যার জয় হয় তো বোঝা যাচ্ছে, এই কথাগুলো বলছে পারে, কিন্তু এটা হচ্ছে নিজেকেও প্রায় পিঠ চাপড়ানো, ঠকানো, হ্যাঁ নিজেকে ঠকানো, এই যেটা বারবার যে ফলে এইটা মানিকবাবু এরম হিরো বোধহয় খুবই কম এসেছে বাংলা সাহিত্যে, যার হিরোর কোনো হিরোইক কোনো গুণই নেই। সে বারবার একটা যাকে বলে ওই আরো গভীরে নিজের ফাঁদে নিজেই পড়ে, এবং নিশ্চয়ই শেয়াল, যে কথাটা শেয়ালের এতগুলো মানে জন্তু জগৎ বা প্রাণী জগৎ বা প্রকৃতি যেভাবে জড়িয়ে আছে এটার সঙ্গে, সেই জায়গাটা ফলত আমার মনে হচ্ছিল যে, এবং আরেকটি লেখাও আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, যেটা শিবাজী বাবু লিখেছিলেন, দ্য ডিলেমা অফ এ ডক্টর বলে, মানে মূলত ওই যাদব পণ্ডিতের জায়গাটাই, যে কন্ডুইটের কথাটা বলা হলো বারবার, যে ওর মুখ থেকেই কিন্তু বেরিয়েছিল আধুনিক মননের জীব। ও কিন্তু একমাত্র মানুষ, ওই এজেন্সিটা আমি একমাত্র কুসুমের মুখে দিয়ে, যেটা উপন্যাসে নেই। সে কি আপনি পারবেন না থামাতে? আপনি যদি বই পড়েন, এত কাগজ পড়েন, আপনি পারবেন না থামাতে, এইটা কিন্তু উপন্যাসে ছিল না। এই এজেন্সিটা আমার মনে ছিল কুসুমকেই বোঝা দেওয়া দরকার, সেই কারণে হ্যাঁ কুসুমকে দিয়েছিলাম ছবিতে। এই পরিবর্তনগুলো আমি করেছি, ক্রমাগত চেষ্টা করেছি আজকের সময়ের মানুষ যাতে এই গোটা সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ, তার যে সম্পূর্ণ একটা যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে, একটা যাকে বলে সত্যি একটা জাতি বা পৃথিবী, যেটা খালি স্কলন দেখেই চলেছি নানাভাবে, সেইখানে দাঁড়িয়ে শশীর গল্পটা বলাটা, শশীর এই সিমটোম্যাটিক লক্ষণ, এই সিমটমসগুলোকে বোধহয় আমার মানুষকে একবার বলা দরকার, সেই জায়গা থেকে অনেকটা। আচ্ছা, পরের যেটা কথা জানতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন অনেক বড় একটা পরিসর জুড়ে পুতুল নাচের আখ্যান চলতে থাকে উপন্যাসের। সেই জায়গা থেকে তো একটা নির্বাচন, আপনি যখন স্ক্রিপ্ট করছেন, যখন আপনি চলচ্চিত্রের জন্য সেখানে আপনি স্ক্রিনপ্লে লিখছেন, সেক্ষেত্রে অনেক সম্পাদনা বাদ দেওয়ার জায়গা, এই নির্বাচনের ক্ষেত্রে এবার পুতুল নাচ খুবই জনপ্রিয় আমাদের, মানে অনেক বছর ধরে ক্লাসিক আমরা সবাই বলছি এখানে বসেও। তাহলে এইখানে আপনার যেটা মানসদাও বলছিলেন, ঝুঁকির জায়গা, চ্যালেঞ্জের জায়গা হিসেবে কোন দিকগুলো সব থেকে বেশি আপনার সামনে উঠে আসছিল? আমার 9টা ছবির মধ্যে 8টাই উপন্যাস নিয়ে করা, এবং সবকটাই খুব তাকে বলে পরিচিত উপন্যাস। ফলে এই ঝুঁকি নেওয়া গত 20 বছর ধরেই করছে। হারবার্ট তো কন্টেম্পোরারি ক্লাসিক, সেখানেও এই প্রশ্নগুলো উঠেছিল যে, কিন্তু আমি চলচ্চিত্রকার হিসেবে যে
যেটা আমাকে নাড়াচ্ছে, যেটা আমার বলতে ইচ্ছে করছে, যেটা আমার ভাগ করে নিতে হচ্ছে মানুষের সঙ্গে, মনে হচ্ছে এই সময়ের পক্ষে এটা খুব জরুরি একটা কথা, সেটা হয়তো আমার গল্প নয়, কিন্তু ক্রমাগত আমার গল্প হয়ে উঠছে, কারণ আমি ইন্টারগেট করছি, আমি ইন্টারভিউ করছি, আমি ইন্টারগেট করছি, আমাকে সেই একজন জীবিত উপন্যাসিকও কিন্তু সে অধিকার আমাকে দিচ্ছেন। আমি যখন দেবেশ রায়ের সঙ্গে কাজ করছি মঞ্চে, বা নবরুণ ভট্টাচার্যের সঙ্গে কাজ করছি চলচ্চিত্রে, হ্যাঁ সেটা ঘটছে। তো মানিকবাবুর সঙ্গে সংলাপটা অন্য জায়গায় ঘটে, যেভাবে হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে আমার ঘটে। কিন্তু আমার যেটা চয়নের ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল, যে প্রশ্নগুলো বারবার উঠে আসছে, যে শশীর দিকটাই, কারণ যে জিনিসগুলো, যে উপন্যাসের তো তার একটা জগৎ আছে, সেই জগৎটার, তার ভাষার জগৎ, তার বিবরণের জগৎ, তার মনস্তাত্ত্বিক গভীর মনস্তত্ত্বের জায়গাগুলো ধরার কতগুলো পদ্ধতি আছে ভাষার মাধ্যমে, সেটাকে এক্সপ্লোর করে। যে কোনো বড় উপন্যাসের ক্ষেত্রেই আমরা দেখবো, দস্তয়েভস্কি দেখবো বা তারাশঙ্কর দেখবো, বিভূতিভূষণ, কিন্তু চলচ্চিত্র সেই যুক্তিতে তো চলে না। কারণ আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আমি কখনোই বলছি না চলচ্চিত্র এক। ধরুন চারুলতার ক্ষেত্রে যে বিখ্যাত বিতর্কটা হয়েছিল, যে প্রশ্ন তোলা হয়েছিল চারুলতার গল্পটাকে পুরো নষ্ট করেছেন সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু তার একটা খুব গভীর উত্তর আছে, এবং সেটা মনে হয় সবারই পড়ে দেখা প্রয়োজন, যে অনেকেই পড়েছেন হয়তো এই ঘরে, যে উনি একটা 6টা অধ্যায় বাদ দিয়ে দিয়েছিলেন শেষের দিকে। উনি পরিষ্কার, আমি বাকিগুলো বলছি না, এবং চৈত্রনাট্য ধরে 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 উনি বুঝিয়েছিলেন যে কোথায় আলাদা হচ্ছে, কেন প্রয়োজন পড়ছে চলচ্চিত্রের যুক্তিতে, চলচ্চিত্রের ভাষায়, যে উপন্যাসের ভাষার কখনোই যাকে বলে অনুসরণ করা সম্ভব নয়, সেটাকে একমাত্র ইন্টারগ্রেটই করতে পারা যায় এবং নিজস্ব একটা বয়ান তৈরি করা যায়। সেটাকে তারকাস্কিও বলে গেছেন, উপন্যাসের পাতা থেকে ওইভাবে বর্ণরা তুলে আনে চলচ্চিত্র হয় না। ফলে তো ওনার যে কটা উপন্যাসের কাজ, এবং চলচ্চিত্রকারের সঙ্গে উপন্যাসিক বসে চেষ্টা করেছেন, কিন্তু উপন্যাসিক বুঝতে পারছেন আমি ভাষাটাই বুঝতে পারছি না, কারণ ওই ভাষাটা চলচ্চিত্রের ভাষা। সেইখানেই এরকম 6টা অধ্যায় বাদ দিয়েছিল, সেখানে গভীর মনস্তাত্ত্বিক ভূপতি এবং চারুর মধ্যে তার সেই বয়ানটা চলচ্চিত্রের ভাষাতে ধরতে গেলে দুর্বল হয়ে যেত চলচ্চিত্রটি। ফলে আমার মনে হচ্ছে আমি দুটো দিক দিয়েই দেখেছি, একটা চলচ্চিত্রের ভাষার দিক থেকে আমার যেটা চলচ্চিত্র করা সম্ভব, চলচ্চিত্রের ভাষাটা আনা সম্ভব সেটাই, এবং শশীকে আমার কেন্দ্রে রাখা, শশীর এই বয়ানটাকে তার কেন্দ্রে রাখা। এখন কেউ প্রশ্নই করতে পারেন বিন্দুর গল্পটা কি শশীর কেন্দ্রে নয়? থাকতেই পারে, কিন্তু আমাকে আমি বিন্দু আমার চরিত্র, আমার সিনেমার শুটিং হওয়ার 1 সপ্তাহ আগে পর্যন্ত স্ক্রিপ্টে ছিল। আচ্ছা, বিন্দুর চরিত্র, হ্যাঁ। আবার অনেক দৃশ্য আমি শ্যুটও করেছি, যেগুলো আমি সম্পাদনার সময় ফেলে দিই, যেমন গোপালের সঙ্গে সেন দিদির কতগুলো দৃশ্য। আমি যখন সম্পাদনাও করছি তখন মনে হচ্ছে যে আমার চলচ্চিত্রের যে পরিসরটা আমি তৈরি করতে চাইছি, তার মধ্যে এগুলো শুধুমাত্র উপন্যাস পড়ে দেখে লোকে রেগে যাবেন সেটা ভেবে করব, নাকি আমার চলচ্চিত্রের ভাষ্যে এটা প্রয়োজন পড়ছে কি না। ফলে সম্পাদনার সময় এমন ছবি শুটিং করেছি, সেটা তো একটা ছবি শুটিং করা, একটা দৃশ্য শ্যুট করার অনেক খরচেরও ব্যাপার, ফলে সেই দৃশ্যগুলো আমাকে বাদ দিতে হয়েছে। কারণ আমার বারবার মনে হচ্ছিল যে চলচ্চিত্র, আমি বিন্দুর জায়গাটা যেমন আগে বাদ দিয়েছি, চলচ্চিত্র শুটিং করার পরেও অনেক জিনিস বাদ দিয়েছি। তার কারণ আমারই এটা মনে ছিল যে আমার পরিসর, আমার যে রিডিং অফ দ্য নভেল ইন দ্য কনটেক্সট অফ এ সিনেম্যাটিক কম্পারেশন যদি বলি, যেটা সত্যি বই কথাটা ব্যবহার করেছেন, সিনেম্যাটিক কম্পারেশন, সেখানে ওইটা কিন্তু এক্সট্রানিয়াস হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি লোকে রেগে যাবে, এটা বাদ দিয়ে দিলে, ওটা রেখে দিলে, এটা না রাখলে, এই ভয়টা আমি নিজেকে আর প্রশ্রয় দিই। আমি ছবিটার প্রতি আমার যথাযথ আমার যে পাঠ সেটাকে আমি রাখতে চেয়েছি। এইখান থেকে পরের যে প্রশ্নটা কি চলে আসে, সেটা ধরুন আপনার যেটা অনেক আমাদের পূর্বের আলোচকদের কথাতেও এলো, যে একটা খুব জোরের জায়গা পড়েছে হচ্ছে যাদব পণ্ডিতের ঘটনাকে জুড়ে। সেখানে আমরা উপন্যাসও আছে, এবং আপনি বিশেষভাবে আমারও কোথাও দেখতে গিয়ে মনে হয়েছে যে একটা আধুনিকতার নিজের তৈরি হওয়া যে দ্বন্দ্ব, আধুনিক মানুষের যে দ্বন্দ্ব, তার যে চেতনার টানাপোড়েন, সেই দিকটা যেমন শশীর চরিত্রের মধ্যে দিয়ে আপনি দেখিয়েছেন, তেমনি আধুনিকতার সঙ্গে বিশ্বাস, সংস্কার, এর যে একটা দ্বন্দ্ব, সেইটাকেও কোথাও আপনি হয়তো স্ক্রিপ্টে আপনি একটা জোরের সঙ্গে রাখলেন, অনেকটা জায়গা দিলেন আপনার চলচ্চিত্রে। তা
আপনার আগের অনেক ছবিতেই আমরা দেখেছি যে রাজনীতির একটা সাম্প্রতিক রাজনীতির সঙ্গে, যে কারণে আপনি বারবার হয়তো নবারণের গল্পের কাছে ফিরে যান, এই জায়গাটাও কি আপনি কোনোভাবে সাম্প্রতিকের রাজনীতির নিরিখেই আপনার কাছে গুরুত্ব পেল? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার মনে হয় শ্রমিকদা এবং বা অন্যদের কথা, শ্রমিকদা যদি যাদব পণ্ডিত বিশেষ করে করলেন, আমার মনে হয় শশী তো কমপ্লিসিট হয়ে যাচ্ছে, ও তো যুক্ত হয়ে পড়ছে। ফলে ও কুসংস্কারের বিরোধী কোনো শক্তি, মানে আমি বলছি যে যেটাকে আমরা বলি যে ট্রান্সফরমেটিভ, এই যে ট্রান্সফরমেটিভ এজেন্ট, যে মানুষ ট্রান্সফর্ম করতে পারে, বাট ও কমপ্লিসিট হয়ে যাচ্ছে। এই দ্বন্দ্বটাই আধুনিকতার সবচেয়ে বড়, আজকের সময়ে দাঁড়িয়ে বলছি, আধুনিক মানুষের সবচেয়ে বড় দ্বন্দ্বই এটা, যে আমরা সব কমপ্লিসিট হয়ে পড়ছি। আমরা যে যুদ্ধটা লড়ছি, সেই যুদ্ধটা কিন্তু এমন অস্ত্র, যে অস্ত্র কিন্তু অন্যরা ব্যবহার করে সে আমাদের হাতে যে পুরনো অস্ত্র দিয়েই লড়ছি। ফলে আমার যেটা মনে হয় শশী এখানে প্রত্যেকটা ব্যাপারে হি ইজ, মানে ও যাকে বলছে যে এই মানুষগুলোর এই অদ্ভুত বোধ, এই মানুষগুলো, আমি এতটাই উঠে গেছি যে আমি এই মানুষগুলোর সঙ্গে মেলাতে পারি না, তো ওই তো মিলে যাচ্ছে। ওই যে সংস্কারের যে বয়ান তৈরি হচ্ছে ওই চণ্ডীমণ্ডপে বসে, ও নিজেকে তার থেকে মনে হচ্ছে সে আলাদা, আসলে সে সলাতে পারছে না, সে ফাইনালি গিয়ে কমপ্লিসিট হয়ে পড়ছে। ওটা নীরব সাক্ষী হওয়া ছাড়া তার প্রেম বলো, যৌনতা বলো, রাজনৈতিক সামাজিক আখ্যান, সমস্তটার সঙ্গে সে কিন্তু বারবার বলছে ইংল্যান্ড চলে যাবে, এই চলে যাবে, কিন্তু সে এটার সঙ্গে কমপ্লিসিট হয়ে যায়। এই যে আমরা কোথাও নিশ্চুপ, কি বলা যেতে, আমরা সমর্থন দিচ্ছি একটা ঘটনাকে, এটাই মনে হচ্ছে আজকের জীবনের, আজকের সামাজিক রাজনৈতিক ক্ষয়ের একটা বড় কারণ। আমরা এর থেকে বেরোতে পারছি না, আমরা কমপ্লিসিট হয়ে যাচ্ছি। মানে আমরা জেনেও আমাদের আত্মকথন এবং বারবার ওই মিথ্যা জয় করতে পারে, হ্যাঁ, এই কথনটা আমাদের ভেতরে চলছে, তো এই মিথ্যার বিরুদ্ধে করছিটা কি? ফলে তো এইখানটা আমার মনে হয় বারবার আমাকে এই জায়গাটা, ফলে এই রাজনৈতিক যদি বোধ বলে, যেটা মানিকের উপন্যাসই প্রথিত, গভীরভাবে নিহিত ওই বীজটি, সেই কারণেই মানিক উপন্যাস হিসেবে এতটাই মানে কি স্বতন্ত্র, যে ওই যে একটা বিবরণমূলক আর একটি কন্টিনিউয়াসলি নিজের সঙ্গে নিজের শ্লেষ, একটা ডায়ালেকটিক্যাল কি বলবো রেজিস্টার রাখা গোটা উপন্যাস জুড়ে, সেটা মানিকবাবুর একদম স্বতন্ত্র একটা ধারা। সৌরভের কথাতেই আমরা পেলাম, এবং আপনিও মানে 36-এ উপন্যাসটা লেখা, আপনার খানিকটা সময় এগিয়ে গেল সিনেমায়, এইটা কেন? এইটা মূলত আমি করেছিলাম, একটা হচ্ছে যে মানে 36-এর পারিপার্শ্বিক আরেকটু কম ঘটনাবহুল। আচ্ছা, 42 থেকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, বা বলা যেতে পারে এরপরই আসছে মন্বন্তর, যেখানে শুরু হচ্ছে অশনি সংকেত, মানে বলা যেতে পারে আমার ছবি যেখানে শেষ, তারপরে অশনি সংকেতের শুরু। ফলে এটা একটা অশনি সংকেতের মতো। ফলে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার ছোট্ট ইঙ্গিত, একটা কথা বলতে বলতে শশী বলে যায় যে ইউরোপে যুদ্ধ চলছে, সেই জন্য চালের আকাল। এই যে একটা সময়, যে সময়টা চারপাশে এত উত্তেজনাময়, এত বর্ণময়, রাজনৈতিকভাবে ভয়ঙ্করভাবে ঘটনাবহুল এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কন্ট্রাস্টটা কিন্তু বাড়ানোর জন্য, এবং তার একটা এলিমেন্ট এসে পড়লো গ্রামে। হ্যাঁ, তার একটা এলিমেন্ট এসে গ্রামে পড়লো। হ্যাঁ, একটা সেটাকে ব্রোকেন ড্রিমেরও ইমেজারি হতে পারে, বা একটা বাইরের এলিমেন্টের একটা চিহ্ন হতে পারে, একটা ভাসমান চিহ্ন। সেই জায়গা থেকে বলছি, আমার মনে হচ্ছিল যে ওই ওই কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে, ওই নিশ্চল পৃথিবীর জায়গা থেকে আরেকটু সচল, যেখানে স্টালিনের কথাও আসছে চণ্ডীমণ্ডপে যখন খবর কাগজ পড়া হচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে আরেকটু জাস্ট খুবই মানে আমি বলছি না, 6 বছরে 36-42 যুদ্ধে এসে গেছে, একদমই সেই বোমা পড়ছে 42-এ, এবং কলকাতা তো জাপানিজ বোম্বিং ওই কারণে, ওই সময়টা একদম ডিসেম্বর, তা ওইটার জন্যই মূলত আর কি। সমীরবাবুর কথায় একবার আমরা পেলাম এটা, যে শশীর সঙ্গে এই যে মতির বা কুসুমের এই যে প্রেমের যে সম্পর্ক, আবার একই রকম ভাবে উপন্যাসে এর একটা বিবর্তনের জায়গা, মানে প্রত্যেকটি মতির চরিত্রের বা
সেইটা কোথাও যেন খানিক কম পেলাম আমরা সিনেমা। না আসলে ওইটাই বলছি, উপন্যাসে যে মতির পূর্ণাঙ্গ চেহারা যদি পেতে হয়, আরো বেশি করে কুসুমের জায়গাটা, মতির তবু একটু বাইরে চলে যাওয়া ইত্যাদি। এক্স্যাক্টলি, হ্যাঁ, কুসুমের জায়গাটা যেটা বলছি, কুসুমকে যে জায়গাগুলো আমার মনে হচ্ছিল শশীর সঙ্গে ওর যে সম্পর্কের নিরিখ, এবং সেই জায়গা থেকে যতটা আমার মনে হয়েছে প্রয়োজন, তার বাইরেটা আমি দেখিনি। অনেক জিনিস যেমন আমার ছবিতে যদি দেখা যায়, পরাণকে প্রায় দেখাই যায় না, হ্যাঁ, পরাণ আসেই না, হ্যাঁ, বা ওই যে ওর যে সামাজিক, ওর যে পারিবারিক যে জায়গাটা, ওর যে একটা স্বামী, এবং যেটা অফ স্ক্রিন আসছে, একজন শাশুড়ি আছে যে বারবার বলে যে এই মেয়েকে দিয়ে কোনো কাজ হবে না, এই ফলে তার একটা উপস্থিতি আছে, তাকে আমি কোনো প্রকাশ্য দৃশ্যে নির্মিত করিনি, কারণ আমার মনে হচ্ছিল যে আমার চলচ্চিত্রের যে পাঠ, সেইটুকুর নিরিখে যতটুকু দরকার, তার বাইরে আবার এই বলছি, উপন্যাসের প্রত্যেকটা পরিবারের আলাদা আলাদা কিন্তু সংগঠন আছে, আলাদা, এবং শশীর বাড়ির নিজেটা দেখো, তার যে অন্দরমহল, সে অন্দরমহলটা তো ওটা নিয়ে একটা ছবি বানানো যায়। ওই যে দুপুরে ঘুমোতে দেবে না শশী কাউকে, কারণ দুপুরে ঘুমানোটায় তোমাদের যে অম্বল হচ্ছে, এই যে পেটের রোগ, এইটা নিয়েও একটা দীর্ঘ, মানে একটা অন্দরমহলের বয়ান তৈরি করা যায়। এটা উপন্যাস পারে, কিন্তু চলচ্চিত্রে যদি আমি ওই বয়ান আনতে যেতাম, এটা ক্রমাগত কিন্তু শশীর যে জায়গাটা, বলতে আমি শশীর ওই সামান্যই একটা দৃশ্য আমি শ্যুটও করেছিলাম, কেউ ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে, কে ঘুম থেকে ওঠ, তা আবারও দেখলাম যে দরকার নেই, এটা কি আমি ওটাকে জাস্টিসও করতে পারবো না, জাস্ট উপন্যাসকে ফলো করার জন্য ইনজাস্টিস হয়ে যাবে ছবির প্রতি। এই যেখানে আমি জাস্টিস করতে পারবো না মনে হচ্ছে আমার সিনেমার ভাষ্যের মধ্যে, আমি সেই জায়গাগুলো সত্যি বলছি এড়িয়ে গেছি, হ্যাঁ, এড়িয়ে গেছি। এটা মানে হয় এটা, আর এটাও থাকলো, এটাও একটু থাকলো, তো কুসুমের যে রেজিস্টারগুলো নেই, ও সেটা আবার আমি এখানে জুড়েছি। কুসুম যে ইংরেজি পড়তে পারে, উপন্যাসে নেই, এবং কুসুম সেই জায়গা থেকেই বলে যে বাবা শিখিয়েছিল, বিয়ে দিয়ে দিল চাষির করে, আর একটা সামাজিক বয়ান তৈরি হচ্ছে কেন এখানে কিন্তু বলে আমার মনে হয়। এবং তারপরে যখন ও ওপরের খাটে গিয়ে বলে, খাটে বসে, যে আপনি পারবেন না, এত যে বই পড়ে কলকাতা থেকে এত শিখে এলেন, পারবেন, ফলে ওইখানেরটা কিন্তু একটা অন্য পলিটিক্যাল কোয়েশ্চেন রেজ করে দিচ্ছে কুসুম, এবং কুসুমকে সেই এটা নতুন রেজিস্টার আমি দিচ্ছি, হয়তো অনেক ফেলে দিয়েছি অনেক জিনিস, আবার নতুন একটা এজেন্সি দিচ্ছি বলে আমার মনে হয়। এটা কুসুম চরিত্রটা তার আর একটা স্তর পাচ্ছে বলে আমার মনে হয়। এটা যেমন আপনি বললেন যে জাস্টিস করতে পারবেন না যে জায়গাগুলো, সেগুলোকে আপনি অনেক ক্ষেত্রে এড়িয়ে গেছেন। সিনেমা যেহেতু একটা প্রযুক্তি নির্ভর মাধ্যম, এমন অনেক জায়গাতেই আমরা আপনার আগের ছবিতেও দেখেছি, বিশেষ করে এক্ষেত্রে খুবই মানে উল্লেখ করতে হয় কাঙাল মানসেটের কথা, যে প্রযুক্তির দিক থেকে অনেক রকম চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হয়তো কতখানি সেটাতে মানে জাস্টিস করা যায় না বুঝেও আপনি মানে সেটা সত্ত্বেও সেই ঝুঁকিটা আপনি নিয়েছেন আর কি। সেই তা এই ক্ষেত্রে এইরকম প্রযুক্তির দিকেরও তো একটা ঝুঁকি ছিলই, কারণ এতটা পিছনে একটা গল্প আপনাকে তৈরি করতে হচ্ছে, এবং বাংলা ছবির নিরিখে আমরা জানি বাজেট ইত্যাদি তার একটা বড় রকমের সমস্যার দিক থাকে। সেই সম্পর্কে যদি আমাদের সেইটা তো একটা সমস্যা। আমি প্রযোজককে তো রাজি করাতে হয়েছে 22 থেকে 24 দিন ছবিটা শ্যুট করাতে। এখন বাংলা ছবি 12 থেকে 15 দিনের মধ্যে শ্যুট হয় ফিচার ফিল্ম, এবং গ্রামে গিয়ে শুটিং করাটা নানা কারণে ভীষণভাবে মুশকিল হয়ে পড়ছে। তা আমার একটা সুবিধে ছিল, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট সার্টেন থিংস, ভীষণভাবে ছিলাম যে আমি গত এই যে 18 বছর ধরে চিত্রনাট্য লিখেছি বা পড়েছিল আমার বাড়িতে, আমি যেখানে গিয়েছি আমি লোকেশন খুঁজে রেখেছিলাম। মানে আমি কিন্তু ওই যে জায়গাটা টিলা ভেবেছিলাম, এই টিলাটা কিন্তু আমার দেখা 15-12 বছর আগে, বীরভূমের একটা জায়গা, হ্যাঁ। ফলত আই ভেরি শিওর যে ওই পিক্টোরিয়াল সিনেম্যাটিক প্রসেসটার দিক থেকে আই এম ভেরি শিওর, অ্যান্ড আই এম কনভিন্স মাই কোলাবোরেটর, স্পেশালি আমার সিনেমাটোগ্রাফার, তিনি আমার মানে এই সায়ক একটা অসম্ভব বড় কাজ করেছে আমার সঙ্গে। সায়কের তার এবং তারপর আমি কালারিস্টের কথা বলবো, মায়াক, যে ছবিটা, যে উপন্যাসটি ইংরেজি অনুবাদে পড়লো শুধু কালার কারেকশন করার জন্য, হ্যাঁ, দিনের পর দিন কালার টোন ঠিক করা, যে কী টোনের ছবিটা হবে। কারণ আমরা ঠিক করেছিলাম 1.85 রেশিওতে শ্যুট করবো, অ্যাসপেক্ট রেশিওতে, কারণ সাধারণত এখন যে কোনো ভারতীয় ছবি 2.35 অ্যাসপেক্ট
অ্যাসপেক্ট রেশিওতে হবে, এটাকে আমরা ওয়াইড স্ক্রিন বলি, সিনেমা স্কোপ বলি, এবং প্রত্যেকটা সিনেমার কনফিগারেশনই তাই। ফলে আমাদের প্রথম দিকে নন্দনের সমস্যা হয়েছিল, ওরা 2.35 চালাচ্ছিল ছবিটা, এবং ফলত ওদেরকে ওইটা কিউবেরই ভুল কিউব ধরে যে এটাও আর একটা সিনেমাস্কোপ ছবি। কিন্তু আমরা 1.85 বিশেষভাবে স্থির করেছিলাম এই কারণে, এই ছবি তোলার আগেই, যে আমরা সিনেমাস্কোপে কী হয়, ছবিটা লম্বা হয়ে যায়, হাইটটা কমে যায়, কিন্তু আমাদের এই গাছ প্রকৃতিকে আরো বেশি করে দেখাতে হবে। ফলত আমরা এই দিকটা চওড়া দিয়েছিলাম, এদিকটা ছোট হয়ে যাক। ফলত এই ক্রিয়েটিভ ডিসিশনসগুলো তো আমরা ক্রমাগত নিতে নিতে গেছি অ্যাবাউট দ্য সিনেমাটোগ্রাফি প্রসেস, যে আমরা এইটা কিন্তু সাধারণত এখনকার দিনে কেউ করে না, কারণ অনেকগুলো সমস্যা হয়। আর ফ্ল্যাট স্ক্রিনের ওই সিনেমাস্কোপও ওইটাই ছবিটা লম্বা হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এই হাইটটা, ফলে আমরা যখন প্রথম এইগুলো, তারপরে আমি বলছি গগনেন্দ্রনাথ থেকে শুরু করে তাদের পেইন্টিংগুলো দেখছিলাম আমরা, যাদের ছবি শুধু গগনেন্দ্রনাথ, আমরা একই সঙ্গে গইয়াও দেখছি, দুটোই দেখছি, মানে কালার কোডটা খোঁজার চেষ্টা করছি পুতুল নাচের ক্ষেত্রে। গগন ঠাকুর দেখছি, বেঙ্গল স্কুল দেখছি, তো এই সমস্তগুলো কিন্তু ক্রমাগত চলেছে। কিন্তু একজন প্রযোজক সহৃদয়ে পাওয়া গেছেন যিনি আমাকে 24 দিন শ্যুট করতে দিয়েছেন। তারপর আরেকটা কাজও ঘটলো যেটা খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আমরা এই ছবিটা একটা প্রাথমিক এডিট, প্রথম ছবির কাটটা দাঁড়িয়েছিল 3 ঘন্টা 15 মিনিট, সেখান থেকে কাটতে 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 এখন 2 ঘন্টা 3 মিনিটের ছবি। হ্যাঁ, কিন্তু কতটা নির্মম হতে হয়েছে, যেখানে বলেছিল যাদব পণ্ডিতের সেই কথা, হ্যাঁ, যে নির্মম হতে হবে, সেই নির্মমতার আবার অনেক ডাইনামিক্স আছে অফকোর্স, নির্মম কথাটা অত সহজ লেয়ার্ড কথা। কিন্তু আমার কাছে বলছে তারপরে যেটা ঘটলো, আমরা একটা ওয়ার্ক ইন প্রগ্রেস ল্যাবে গেলাম গোয়াতে। সেখানে কয়েকজন সিনেমা বিশেষজ্ঞ তারা জানেন, তারা ছবিটা দেখলেন, দেখে কত মন্তব্য করলেন। ফলে তো আমরা যাকে বলে আবার যেটাকে বলে আবার কাইন্ড অফ রিওপেনিং দ্য ফিল্ম, আবার ছবিটা পুরোটা খুলে আবার বাঁধতে শুরু করলাম নতুন করে, দেখি যে এই জায়গাটা। ফলত এই প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু ছবিটা গেছে। ওই ফেলতে যাওয়ার যে কতটা ফেলবো, সম্পাদকের সময় নানা মোটের সময় লাল্লা তুমি এইটা ফেলে দিচ্ছ, আমি মানে তিন্নি মিত্র, মানে তিন্নি খুবই সেন্সিটিভ এডিটার, তিনি একদম ভেতর থেকে ছবিটা এই করেছে, তার ছন্দ তৈরি করেছে, তার পেসিং যাকে বলে ছবি। ফলে তো ওর মাঝে মাঝে সবসময় দীর্ঘ তর্ক যে এই ছবিটার সিনটা কেন রাখা দরকার। অনেক সময় আমি জিতেছি, অনেক সময় ও জিতেছে, এমন নয় যে ডিরেক্টর হিসেবে আমি তেমন নিদান চাপ দিয়েছি। ও বলেছে না, গোপালের এই জায়গাটা তোমার রাখতেই হবে, ঠিক আছে। এই ফলে এই তর্কাতর্কি, এই সংলাপটা কিন্তু সবার সঙ্গে ঘটছে। মানে আমার চলচ্চিত্রকার ছবি তুলেছেন, তিনি কিন্তু ছবি ছেড়ে চলে যাননি ছবি শুটিংয়ের পর, কালার কারেকশনও যেমন করছেন, আমার ছবির বিষয় আঙ্গিক নিয়েও আমার সঙ্গে কথা বলছেন, যে এই শর্টটার ডিউরেশন। ফলে তো এই যে কোলাবোরেশন বলছি। তারপর প্রবুদ্ধ যখন এলো, তুমি ভাবতে হবে না প্রবুদ্ধ আর আমি কত মিউজিক তৈরি করেছিলাম, কত মিউজিক ফেলে দিয়েছি। হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু আমি, প্রবুদ্ধ, সায়ক, তিন্নি, হ্যাঁ, মিলে করেছি। তাদের এই তখন কস্টিউম ডিজাইনার তো কিছু করতে পারবে না, শুধু কস্টিউম করে দিয়েছে। যে যারা করতে পারে তারা কিন্তু এইগুলো ক্রমাগতই সংলাপটা করতে পেরেছি বলে আমার যে কোলাবোরেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো ভালো ছবি হওয়ার ক্ষেত্রে। শেষ প্রশ্ন, পুতুল নাচের কথা বললেই আমাদের সকলের কাছেই সেই সংলাপ, শরীর তোমার কি মন নাই কুসুম, এটাই যেন সবার প্রথম মাথায় আসে। আমার কাছে আপনার ছবিটা দেখেও আমার ওই দৃশ্যটাই সবার প্রথমে সব থেকে বেশি করে মাথায় আসে। এটা আমাকে সব থেকে বেশি, হয়তো মানে এখানে যারা আছেন মানে মতের ভিন্ন থাকতেই পারে, আমার তাই এইটুকুনই জানার যে এই নির্মাণটা আপনার কাছেও নিশ্চয়ই একটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এই শটটা নিয়ে যদি একটু কিছু বলেন, এখানেই আমার এইটা একটা ভেতরের গভীর রহস্য। কারণ এই শটটা যে এইভাবে ব্যবহার করা হবে, চিত্রনাট্য তো ছিল না, এটা যখন সিনটা তৈরি করছি তখনও ছিল না। এবং সিনটা যখন আমি শ্যুট করলাম, ইনফ্যাক্ট অন শট এই কথাটা শশীর মুখে বলিয়েছিলাম আমি, ওই গাছের তলাতে বসে। আমার শটটা চলার সময় মনে হচ্ছিল এই শটটা আমি ব্যবহার করবো না, নট ওয়ার্কিং, একটা কাজ করছে না আমার জন্য। কি হতে পারে, আমি কিন্তু তার পরের দিন শুটিং চলছে, কি হতে পারে, এর আনসার কি করে আমি পাবো। তখন কিন্তু আমি, আমার সায়ক আর আমি মিলে রাত 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বীরভূমে জাস্ট ছোট একটা ইউনিট নিয়ে নানা রকম শট, আমার প্রকৃতির শট চাই,
নানা রকম প্রকৃতির শ্রদ্ধা, চাঁদ এ আছে এর তলায়, স্পেসিফিক্যালি সেদিন চাঁদনি রাত ছিল, আমি ওই একটা চাঁদ এ আছে, একটা ওই ঝিলের ধারে একটা শট চাই আমার, এরকম কতগুলো জল হচ্ছে, সেই শটগুলো আমরা নিতে থাকি। আমি জানি এর উত্তর প্রকৃতির মধ্যেই আছে, কারণ উপন্যাসেও এটা কোথাও নির্দিষ্ট করে বলা নেই যে ওইটার শশী মুখে বলেছিল, ওটা ঔপন্যাসিকের নিজস্ব কথন না শশীর সংলাপ, এটা একদম পরিষ্কার নয়, এবং এই পরিষ্কার নয় বলেই অত বড় মহান উপন্যাস বলে আমার মনে হয়। আমি এসেছি তখন শ্রমিকবাবুর বক্তব্য শুরু হয়েছে। আমি প্রশ্নটা শেষ করতে রাখতে চাই শ্রমিকবাবুর বক্তব্যের শেষ অংশটা। ব্যক্তিগতভাবে আমি ইতিহাসের ছাত্র এবং শিক্ষক গবেষক। অনেক আগে পুতুল নাচের ইতিকথা পড়েছিলাম, কালকে দেখার পর আবার নতুন করে স্নাতক হলাম বলা যায়। প্রশ্নটা খুব ছোট করে রাখতে চাইলে ভুল বোঝার অবকাশ আছে হয়তো। আমার কাছে শশীর চরিত্র অতটা নেগেটিভ কালকে মনে হলো না দেখে। ইতিহাসের একটা নতুন তাত্ত্বিক জায়গা, পোস্ট কলোনিয়াল স্টাডিজ, পোস্ট কলোনিয়াল হিস্ট্রি, অন্তত রচনা মজুমদারের যে ভার্সন, যে বইটি আছে, সেখান থেকে যে কথাটা উঠেছে অনেকদিন থেকে উঠছে, যে রুটের কাছে ফিরে যাও, গ্রামের কাছে ফিরে যাও, সেখানে থাকো, দেখো, নতুন করে আবিষ্কারের চেষ্টা করো। বিদ্যাসাগর যেমন গ্রাম থেকে শহরে এলেন, আধুনিকতাকে খুঁজলেন, মানালেন, চেষ্টা করলেন, ব্যর্থ হলেন, আবার ফিরে গেলেন গ্রামে। 3-4 বছর আগে যখন বিদ্যাসাগর চর্চাটা নতুন করে শুরু হচ্ছিল, তখন ব্রায়ান হ্যাচারের যে কাজ, ওনার বক্তৃতা, সেখান থেকে নতুন করে বোঝার চেষ্টা করলাম ওনার বক্তৃতা শুনেও, যে প্রায় 18 বছর কারবাটারে উনি কি করছিলেন। ওটা কি হেরে যাওয়ার গল্প, না নতুন করে খোঁজার একটা চেষ্টা? খুব ভালো ইতিহাস লেখা হয়নি, যেহেতু ডকুমেন্ট নেই, কিছু স্মৃতি আছে। আমার কোথায় মনে হয় একজন ইতিহাসের ছাত্র হিসেবে, সেই সাবালটান স্টাডিজই বলি বা যাই, তাত্ত্বিক জায়গাটা না গিয়ে, যে শশী এই 2025-এ দাঁড়িয়ে, আমরাও তো কোথাও শশী, আমিও শশী, হেরে যাচ্ছে, আবার কোথাও খোঁজারও চেষ্টা করছি। যেটা এই যে ফিরে থেকে গেল লাস্ট সংলাপের শেষ জায়গাটা, অসাধারণ শিয়াল নিয়ে যেটা সুন্দর বর্ণনা করলেন, ওই জায়গা থেকে মনে হয় কোথাও কি আপনারও মনে হয়েছে যে শশীর এই চরিত্র থেকে যাওয়া গ্রামের হয়তো দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট কোথাও পুতুল নাচের হতে পারত, যেখানে শশী বিদ্যাসাগরের মতনই কোন একটা নতুন নির্মাণ করার চেষ্টা করছে, সেটা আমরা জানি না। ওই 18 বছর কারমাটারটাও যেমন রহস্য হয়ে আছে, যদিও ব্যক্তিগতভাবে আমি শুনেছি বা জেনেছি কিছুটা, ব্রায়ান হ্যাচার এখনো চেষ্টা করছেন ওই ইতিহাসটা লেখা, এই ইতিহাসটা লেখা হয়নি। তো শশীকে এই জায়গা থেকে মনে হয় সুমন বাবুর ভার্সন, জানি না পয়েন্টটা আগে এসছে কিনা, আরো দুজন বক্তার কথা তো আমি শুনিনি, যে আপনি কি এইরকম কোনো ভাবনা, অনেকদিন আগে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে প্রায় বছর 20-22 আগে উত্তর আধুনিকতার চর্চা নিয়ে আপনার সঙ্গে একটা সংলাপ হয়েছিল, সেই সব জায়গা থেকে মনে হয় কালকে দেখে এতটাই স্নাত হয়ে আছি, ওই ভার্সনটা, ওই জায়গাটা আপনাকে কিভাবে ধাক্কা দেয়, বা আপনি কিভাবে ভেবেছেন বা ভাবছেন? আমি পুরো পরাজিত নায়ক মনে করছি না 2025-এ দাঁড়িয়ে। মনে হচ্ছে শশী একটা সেকেন্ড পার্ট হতে পারে, শশী থেকে গেল, নতুন করে নির্মাণের কথা হয়তো ভাববে, যদিও এই রুট সার্চের কথা। এই প্রশ্নটা আমাকে না শ্রমিক বাবু করেন, আমাকে করছো? আচ্ছা আচ্ছা, না দেখুন না, না উনি, হ্যাঁ ওই, না নিশ্চয়ই নিশ্চয়ই, না ছবিটার মধ্যে ইতিহাসের প্রেক্ষাপটটা অসাধারণ, না নির্মল তো, নির্মল। আমার মনে হয় যে তোমার এই ভাবনাটাকে আমি একদম অস্বীকার বা ফেলে দেবো না, তোমার যদি মনে হয় তার একটা নির্মাণের সম্ভাবনা কোথাও তোমার মনে হচ্ছে যে একটা ভবিষ্যতের ইঙ্গিত আছে, কিন্তু পরাজিত নায়ক বলতে আমরা কোট আনকোট পরাজিত বলি, ঠিক সেইভাবে কিন্তু পরাজিত বলা হচ্ছে না। আমি বলছি আমরা মনে হয় যে সুরটা একটা পাচ্ছি অন্যদের কথায়, বা আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে ওর যে নিজস্ব যে যাপনটা ছিল, যে চলনটা ছিল, তার মধ্যে একটা ভয়ঙ্কর দ্বন্দ্বময়তা ছিল।
তার মধ্যে বারবার একটা নিজের সঙ্গে নিজেকে যে প্রত্যেকটা হারকে, তার নিজের যে প্রত্যেকটা জিনিসে কোথাও তার যে কোনো যৌন আবেদনা সাড়া দেওয়াটা, সম্পর্কের মধ্যে নিবিড় হওয়ার যে সাহস বা অন্য প্রতি তার যে দায়বদ্ধতা, সেটা সম্পূর্ণ তার মধ্যে জড়িয়ে পড়া, এই যে ক্রমাগত সে এড়িয়ে যাচ্ছে এবং নিজের সঙ্গে একটা নিজের জন্যই একটা তার সান্ত্বনা তৈরি করছে। শেষটা আমার মনে হচ্ছিল নিজের জন্য সে সান্ত্বনাই তৈরি করছে, এই জায়গাটা আমার মনে হচ্ছে। কিন্তু তার মধ্যে এমন কোনো কি বলা যেতে পারে, এমন কোনো দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে না যেখানে মানুষের যখনও বলে মানুষের কল্পনার এমন কিছু জগৎ থাকে যে মানুষ সে অবস্থার মধ্যে না পড়লে তাকে ঠিক জানতেই পারত না এরকম একটা অবস্থার মধ্যে সে পড়বে, সেই বোধেও সে উত্তীর্ণ হচ্ছে। কিন্তু সেটা কতটা তার বোধ এবং কতটা নিজেকে সান্ত্বনা দেবার নিজের এই পরিস্থিতিটা, যে কোনো অংশে সে কোনো ব্যাপারেই সে, এমনকি তার পিতাও তার অবৈধ সন্তান নিয়ে সে যখন পাড়ি দিয়ে দিল, চলে গেল গ্রাম ছেড়ে, ও যে যেতে পারলো না সেই জায়গাটায়, ফলে তো ওর যে ইচ্ছাটা যে চলে গেছে তা নয়, যে বলছে কি আছে বাইরে যাবার, এই যে কি আছে বাইরে, কি পাবো আমি, এটা আনমতে না আত্মপ্রবঞ্চনার একটা জায়গা, নিজেকে সান্ত্বনা দিচ্ছে বলে মনে হয়। কিন্তু এই সম্ভাবনা যে ঘুরে পরে কোনো একটা, ও তো কাজ যে করেনি তা না, হাসপাতালটা তো তৈরি করেছে, হাসপাতালটা তৈরি করেছে, ফলে সেটা সম্ভাবনা হয়ে উঠতে পারে, সেটা তো থাকতেই পারে। কিন্তু আমার ছবিতে যদি এরকম একটা বোধ নিয়ে কেউ বেরোয়, তাতে আমার কোনো আপত্তি হবার কোনো কারণ নেই, মানে আই এম ভেরি হ্যাপি, এটাই বলছি। আসলে একটা ঔপনিবেশিক সময় ঔপনিবেশিক মধ্যবিত্তের দান্দিক, আর আজকে আমরা ভাবছি একটা উত্তর ঔপনিবেশিক মধ্যবিত্ত। না, আমার হচ্ছে উত্তর ঔপনিবেশিক দান্দিকতাতে আরো অনেকগুলো নতুন স্তর, তো বরঞ্চ আধুনিকতার যে মানেটা ঔপনিবেশিক ইতিহাস তৈরি করেছিল, সে আধুনিকতা সে ক্রমাগত খণ্ডিত হয়েছে তো ভবিষ্যৎ তত্ত্ব আলোচনায়। আধুনিকতা বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ মডার্নিটি, এই যে অ্যানথ্রোপোলজি, মডার্নিটি, পোস্ট মডার্নিটি, সমস্তই আবার রিকোয়েশ্চেন্ড হচ্ছে আবার, ফলে সেই রিকোয়েশ্চেন্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আবার এই উত্তরাধুনিক পুরুষ, উত্তরাধুনিকতার যে দান্দিকতা, সেটাকে আজকের তাত্ত্বিকরা যেভাবে ব্যাখ্যা করছেন, সেটাও কিন্তু এসে পড়ছে আমাদের এই নতুন পুতুল নাচের উপন্যাস পাঠে হোক বা চলচ্চিত্র পাঠে হোক, এটাই বলছি। হ্যাঁ, মানে আপনি একটা কথা মনে পড়লো যে যখন অমূল্যকে, যখন যে নতুন ডাক্তার এসছে, অমূল্যকে শশী সবকিছু বুঝিয়ে দিচ্ছে, পরে যখন জানতে পারলাম যে বাবার জন্য আসলে তার বাইরে যাওয়া হলো না, অমূল্যকেও বাবা একটু ধমকে চমকে ফেরত পাঠিয়ে দিলেন। তার আগে কিন্তু যখন সে অমূল্যকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, তখন অমূল্য বলছে এই জিনিসটা অন্যরকম হলে ভালো হয়, বা এখানে অন্য নিয়ম হলে ভালো হয়। তখন শশী নিজেই ভাবছে যে আমার তৈরি জগতে এই লোকটা অধিকার ফলাবে, বলে তাহলে হয়তো সে নিজেই যেতে চায়নি। পরে যদিও আমরা জানতে পারলাম যে হয়তো বাবার জন্য যেতে পারিনি। কাজে এই দোটানাটা সবসময় আছে। আর একটা অংশ আমি লিখে এনেছিলাম, পড়িনি, তুমি বললে বলে মনে পড়লো, একটা অদ্ভুত বাক্য আছে যে এখানকার মশকদষ্ট মৃত্তিকালীন জীবন এই সান্ত্বনার জন্য শশীর সহ্য হইয়া আসিয়াছিল, যে যখন খুশি গ্রাম ছাড়িয়া যেখানে খুশি গিয়া মনের মতো করিয়া জীবনটা সে আরম্ভ করিতে পারে। মানে এটা অনেকটা যেতে পারি কিন্তু কেন যাব গোত্রে, মানে আমি এখান থেকে চলে যাব বলেই জায়গাটা সহ্য হয়ে গেছে, আমার চলে যেতে পারি যখন ইচ্ছা, তাই সহ্য হয়ে গেছে। এটা অদ্ভুত একটা ওই দোটানার কথা যেটা